আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আজকে আমাদের বোটানি সিকিউ ম্যারাথন ক্লাসে। তো তোমাদের খুব শীঘ্রই তোমরা জানো তোমাদের সামনেই হচ্ছে বায়োলজি প্রথম পত্র, আর 2-3 দিন পর গেলেই বায়োলজি প্রথম পত্র পরীক্ষা। তো সেজন্য সিকিউ কে কেন্দ্র করে ভাইয়া আমরা কি পড়বো, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো আমাদেরকে কিভাবে একটু সাজায় দেন, একটু পড়লে যেন আমাদের ইজি লাগে, কোনগুলা থেকে আমাদের প্রশ্ন বেশি আসবে একটু গুছায় দেন, এবং যেই আপনার এই পিডিএফটা পড়ে গেলেই আমার ইনশাল্লাহ আমার পরীক্ষা ভালো হবে এমন ভাবে ভাইয়া গুছায় দেন। তো এই জিনিসগুলো স্টুডেন্টরা আমাদেরকে বারবার বলছিল, তো সে তাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকের এই বোটানি সিকিউ ম্যারাথন। তো তোমাদের এখানে ঘাবড়ানোর কিছু নাই যে ভাইয়া আপনি কি আজকে ফুল বোটানি পড়াবেন, আপনি কি সারা রাত ধরে 7-8 ঘন্টা ধরে আপনি বোটানি ফুল পড়াবেন? না ভাইয়া, এরকমের কিছু নাই। আমি তোমাদেরকে আজকে দেখাবো, আমি এখানে সব রেডি করে আসছি যেন তোমাদের জন্য একদম ইজি হয় ব্যাপারটা যেন, এবং আমি তোমাদেরকে এখানে বলে দিব যে কি কি আসবে, এইখানেই সলিউশন আছে, তোমরাই দেখবা, আমি একটু আলোচনা করবো সেগুলোকে, ঠিক আছে, একটু বুঝাই দিব, এটা এমনি লিখবা, এমনি আসতে পারে, এইভাবে লিখবা। এবং মজার ব্যাপার হচ্ছে যেই প্রশ্নগুলো আমার সৃজনশীলের গ ঘতে আসবে এবং সেগুলারই উত্তরগুলা এখানে রেডিমেড আছে। সো তোমাকে এমন করতে হবে না যে ভাই আমি এখানে একটা টপিক দেখলাম, উত্তরটা কই, আপনি খালি টপিক বললেন, এটা কি সাজেশন ক্লাস? না ভাইয়া, এটা একটা ম্যারাথন, এটা একটা রিভিশন কমপ্লিট ক্লাস। সো এইখানেই তুমি অ্যান্সার পাবা, এইখানেই তুমি প্রশ্ন পাবা, এইখানেই অ্যান্সার পাবা, এবং কোনটা 5 স্টার, কোনটা 3 স্টার, কোনটা 1 স্টার 2 স্টার, সেগুলো এখানে পেয়ে যাবা। তো সবকিছু ভাইয়া এখানে রেডি করে আনছি। আমাদের শর্ট সিলেবাসের যে 7টা চ্যাপ্টার আছে বোটানির, এই 7টা চ্যাপ্টারের যাবতীয় যা লাগবে তুমি এখানে পাবা। এবং এগুলাই যদি শেষ মুহূর্তে কেউ রিভিশনে থাকে না, আমরা মোবাইলে উল্টায় চলে যাই, এটা যদি ইনশাল্লাহ করতে পারো, আমি মনে করি যে তোমরা সৃজনশীল ইজিলি 4-5টা অ্যান্সার করতেই পারবা। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাই যেন একটু জয়েন হয়। হ্যাঁ, সবাই একটু জয়েন হোক। অনেকে, আমি একদম 8:30-এ চলে আসছি, যেহেতু তোমাদের এখন সময়ের অনেক দাম, রাইট? ওকে, একটু গ্রুপগুলোতে শেয়ার করে দাও। ওকে, হ্যাঁ হৃদয় ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? সবকিছু কি শুনতে পাচ্ছ? ভয়েস ক্লিয়ার? বলো। না, 4-5 ঘন্টা ক্লাস হবে না। এটা তোমার হচ্ছে যে ধরো 2 ঘন্টা এরকম যাবে। হ্যাঁ, 2 ঘন্টা এরকম যাবে। ওকে, আচ্ছা। সো আমাদের সাথে 1100+ স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি এখানে কানেক্টেড হয়ে গেছে। ফাইন, তো আমরা এবার গ্র্যাজুয়ালি একটু স্টার্ট করব। হ্যাঁ, সবাই বাকিরা আসতেছে। ওকে, আসো। হ্যাঁ, সো
তোমরা যারা চিন্তা করছো যে ভাইয়া আমরা মেডিকেলে, তোমাদের এখানে অনেকেই আছো মেডিকেলের জন্য ইচ্ছুক, মেডিকেলে ভর্তি হতে চাও, ঠিক আছে, তো তাদের জন্য আমাদের মেরিট্রোস কমপ্লিট। তোমরা এই ভাইয়াদের সবাইকে চিনো, সবার বায়োলজি ক্লাস তোমরা করছো, কালকে তোমাদের হামিম ভাইয়ের ক্লাস করছো, আমাকেই অনেকে ক্লাস করছো, 25 ব্যাচ অনেক জায়গায় আছো, রাজীব ভাইকে তো তোমরা সবাই চিনো। সো এই যে আমাদের তিনটা তোমাদেরই, তোমরাই বলো যে ভাইয়ারা দারুণ পড়ায়। সো এই টিচারদের সমন্বয়ে আমাদের হচ্ছে মেরিট্রোস মেডিকেল কমপ্লিট কোর্স। তো এইখানে তুমি ইনশাল্লাহ মেডিকেলের জন্য যা লাগবে সব পাবা। আমরা আমাদের অলরেডি প্রি মেডিকেলে একবার ক্লাস নেওয়া আছে, আবার আমরা এইচএসসি শেষে আবার ফুল ক্লাস করবো। তার মানে তোমার যা লাগবে, তুমি আর্কাইভ ক্লাস, আগের ব্যাচের আর্কাইভ ক্লাস পাবা, প্রি মেডিকেলের ক্লাসগুলো পাবা, তুমি কি পাবা, তুমি এই যে এইচএসসি শেষে আবার ফুল ক্লাসটাও পাবা। তার মানে দ্যাটস এনাফ, বুঝতে পারছো এই জিনিসটা পুরোটা বেস্ট কম্বো। তো এটার জন্য তোমাদের একটা প্রোমো কোড দিয়ে রাখি, তোমাদের যে কোনো এইচএসসি পর্যন্ত তোমাদের এই প্রোমো কোডটা থাকবে। প্রোমো কোড হচ্ছে মেডি 1700, ঠিক আছে, মেডি 1700। এইটা দিলে তোমরা 1700 টাকার একটা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে, মাত্র 4300 টাকায় তোমরা কোর্সটা কিনতে পারবা। মেডি 1700 এই প্রোমো কোডটা ব্যবহার করবা, এটা তোমাদের সবার জন্য গিফট, ঠিক আছে, এটা থাকবে। সো এই প্রোমো কোড, হ্যাঁ, এটার মেয়াদ হচ্ছে এইচএসসি পর্যন্ত। এটা সবাই, তোমরা অনেকেই ইচ্ছা থাকে যে তোমরা হচ্ছে ভাই আমাদেরকে একটু ডিসকাউন্ট রাখেন না, একটু অফার রাখেন, তো অফারটা এইটুকু পর্যন্ত আমরা দিলাম, ঠিক আছে। নর্মালি সব জায়গায় মেডিকেল কোর্সের ফি দেখবা 6000 ইউজুয়ালি এরকম হয়, আমাদেরটাও এরকমই 6000, বাট আমরা তোমাদের জন্য এই ডিসকাউন্টটা রাখতেছি, কারণ পরবর্তীতে আমরা এটাকে 6000 নিয়ে যাব। ওকে, আচ্ছা, সো এটা যারা মেডিকেল ইচ্ছুক সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা শুরু করে দিই আমাদের জন্য আজকের জন্য। আমাদের প্রথম আমরা গ্র্যাজুয়ালি সিরিয়ালি চ্যাপ্টার ওয়াইজ আমরা যাব এবং যা যা দরকার সবকিছু ভাইয়া এখানে আলোচনা করব। প্রথমেই আমাদের প্রথম চ্যাপ্টার দেখো, কোষ ও এর গঠন। সো কোষ ও এর গঠন এই চ্যাপ্টারের ফার্স্ট যেই টপিকটা আমাদের জন্য দরকার সেটা হচ্ছে ভাইয়া কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীরের গঠনটা এটা আমরা 3 স্টার দিয়ে রাখি, হ্যাঁ, এটা আমাদের আসতে পারে কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীরের গঠন আসলে ভাইয়া কিভাবে আঁকবা, কি করবা তুমি? আচ্ছা দেখো, এটা একদম ইজি। কোষ প্রাচীর, হ্যাঁ, উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, হ্যাঁ, অনন্য, মানে এটা হচ্ছে আর কারো থাকবে না, উদ্ভিদ কোষে থাকবে। তো এই যে কোষ প্রাচীরের মাঝখানে একটা পর্দা দিলাম, ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপরে ওর দুই পাশে এইভাবে করে আমরা আরেকটা পর্দা দিই, ওকে, এরকম আরেকটা পর্দা দিলাম, এটা ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে মাঝখানে একটা সবুজ কালারের পর্দা, তারপরে আমি এখানে সাদা রং দিয়ে আরেকটা পর্দা বোঝালাম, আরেকটা প্রাচীর। এরপরে দেখো এইখান থেকে এরকম আমি আরো 3টা ভাবে দিলাম, এইভাবে করে, ওকে, দেখো এইটুকু। এবার আসো এই জায়গা থেকে আমাদের এগুলো লেবেলিং করতে হবে যে ভাইয়া এই যে সবুজ পর্দা এটা কি, এটাকে বলা হয় মধ্য পর্দা, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের ছবিটা কিন্তু আসবে, সো ভাইয়া ভালো করে পড়তে হবে, হ্যাঁ, এটার ছবিটা কিন্তু তোমাদের আসবে, ওকে। দেখো আসো, তো মধ্য পর্দার দুই পাশে এটা যেটা দেখতেছো এটা কি, এই যে মধ্য পর্দার দুই পাশে সাদা রঙের, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাইমারি ওয়াল, ওকে। আচ্ছা, এই যে হলুদ এই যে লেয়ারটা দেখতেছো এইটাকে কি বলে, এটাকে বলে গৌণ প্রাচীর। কি বলবো আমরা, বলো তো? গৌণ প্রাচীর, হ্যাঁ, গৌণ প্রাচীর হইলো। আচ্ছা ফাইন, তাহলে 3টা লেয়ার, মধ্য পর্দা, তারপরে থাকে প্রাথমিক প্রাচীর, তারপরে থাকে গৌণ প্রাচীর, ওকে। এভাবে করে এখানেও সেম। এখন ভাইয়া মাঝখানের এই জায়গাটা ফাঁকা, শুধু মধ্য পর্দা আছে, বাকি দুই পাশে ফাঁকা। সো এই ফাঁকা জায়গাটাকে কি বলে, এটাকে কি বলে বলো তো? যেখানে একটু গর্তের মতো, দেখো অন্যগুলাতে এই যে প্রাচীর আছে, এখানে এত প্রাচীর নাই, এখানে কেমন মনে হচ্ছে একটা গর্ত, তাই না? এই গর্তকে আমরা কি বলি? কূপ। এই এলাকাটাকে আমরা কি বলি?
কূপ এলাকা। এই এলাকাটাকে আমরা কি বলবো? কূপ এলাকা। আচ্ছা, তো এই যে গর্ত, এই গর্তের দুই পাশে এটা কি? এই যে দুই পাশে দুইটা প্রাচীর না, এটা তো গর্ত, কূপ। কূপের দুই পাশে দুইটা মানে অংশ না কূপের, এদেরকে বলা হয় কূপ জোড়া, রাইট? কূপের দুই পাশের যে অংশটা তাদেরকে কি বলবা? কূপ জোড়া। কি বলবা? কূপ জোড়া। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, গুড। তাহলে তুমি এতটুকু যদি লেভেলিং করে দেখায় দিতে পারো একে, তোমার জন্য নাম্বার এখান থেকে পাচ্ছ। এখান থেকে তুমি নাম্বার পাচ্ছ। ঠিক আছে, এখান থেকে তুমি নাম্বার পাচ্ছ। ওকে, ফাইন, বুঝছো কোষ প্রাচীর? ওকে, তাহলে এটা ভাইয়া হয়ে গেল। এটা কিন্তু আমি বলছি 3 স্টার, এটা ভালো করে দেখে নিবা, একটু প্র্যাকটিস করাই দিলাম, দ্যাটস ইট। এবার আসো, এইখানে ব্যাখ্যাটা আছে, তুমি যা ইচ্ছে এখান থেকে একটু লিখে নিতে পারো। ঠিক আছে, এইখান থেকে তুমি চাইলেই লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই। যেমন ইচ্ছা এমনি লিখবা যে ভাই মধ্য পর্দাতে কি থাকে? পেকটিক অ্যাসিড মধ্য পর্দায় বেশি থাকে। ঠিক আছে, পেকটিক অ্যাসিড মধ্য পর্দায় বেশি থাকে। সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো দিয়ে কি তৈরি? প্রাথমিক প্রাচীরটা তৈরি। এগুলো লিখার জন্য আমি একদম এখানে মানে তোমরা রিডিং দিলেই বুঝে যাবা। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে যে দেখো এই যে এইখানে আমাদের সেকেন্ডারি প্রাচীরে আসো। ঠিক আছে, সেকেন্ডারি প্রাচীরে কি কি জমা হয়? সেলুলোজ এবং লিগনিন দিয়ে সেকেন্ডারি প্রাচীর, বা যেটাকে আমরা বাংলায় বলি কি? গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর তৈরি হয় এটা দিয়ে। ঠিক আছে, সেলুলোজ এবং লিগনিন দিয়ে। তাহলে এখানে তোমার লেখাটা আছে, তুমি যা ব্যাখ্যা লিখতে হবে সেটা এখানে দেওয়া আছে, সো এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই। ওকে, এরপরে আসো, আমাদের বলছে কি? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো বোর্ডে এটা তোমাদের আসতেই পারে। হ্যাঁ, যে কোনো বোর্ডে এটা তোমাদের আসতে পারে, এটা বারবার বলে দিচ্ছি, যে কোনো বোর্ডে তোমাদের এটা আসবে। এখন এইটা, এই যে ছবিটা, এই ছবিটাই তোমার জাস্ট নর্মালি প্র্যাকটিস করতে হবে। এটার ছবির উপরে আমি আলাদা ক্লাস নেব কালকে। ছবি, জাস্ট ছবির উপর। আজকে আমি ছবির উপরে আলাদা ক্লাস, এখানে কিছু না, আমি এখানে বলে দিচ্ছি যে এই যে ফ্লুইড মোজাইক, ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেলটা দেখো, এই ছবিটা তোমাকে যখন বলবে এটা, এটা 5 স্টার দিয়ে দেই তোমাদের। হ্যাঁ, এটা 5 স্টার। তো এই জিনিসটা তোমাকে আঁকতে হবে, লেবেলিং করতে হবে। ঠিক আছে, এই ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেলটা এখানে একবার দেখে নিবা। কি করবা এখানে? এখানে সিম্পল এই যে এমনি এমনি করে ফসফোলিপিড দিবা, ফসফোলিপিড দিবা, এরপরে এই যে দুইটা লেয়ার দিবা ফসফোলিপিডের, এইভাবে এভাবে করে দিতে থাকবা। এখান দিয়ে কিছু প্রোটিন দেখাই দিবা। ঠিক আছে, ইন্টিগ্রেটেড প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এই যে এইটার মতো এখানে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এগুলো আছে। তো এগুলো দেখাই দিবা। দেখায় তারপরে তুমি যেটা করবা, তোমার হচ্ছে এইখানে এদের নিয়ে একটু কথা লিখবা। কি লিখবা? একটু কথা লিখবা। যেমন এখানে কি কি থাকে বলতো? এখানে ফসফোলিপিড স্তর থাকে, ফসফোলিপিড স্তর, ফসফোলিপিড স্তর থাকে। হ্যাঁ, ফসফোলিপিড স্তর থাকবে। এখানে কি থাকে? প্রোটিন থাকে। এখানে কি থাকে বলতো? প্রোটিন থাকে। প্রোটিন গুলো আছে কি কি? ইন্টিগ্রাল। হ্যাঁ, কি কি প্রোটিন? ইন্টিগ্রাল। তারপরে আছে পেরিফেরাল, পেরিফেরাল, রাইট? পেরিফেরাল, এই ধরনের পেরিফেরাল লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো আছে। আর কি আছে? শর্করা থাকে এখানে। এখানে কি থাকে? শর্করা। যেমন যেই শর্করা তোমার লিপিডের সাথে যুক্ত তাকে কি বলে? গ্লাইকোলিপিড। দেখো, গ্লাইকো মানে কি? গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লাইকো, তার মানে শর্করা। গ্লাইকোলিপিড মানে লিপিডের সাথে শর্করাটা যুক্ত, প্লাস গ্লাইকোপ্রোটিন, 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 যেটা প্রোটিনের সাথে যে গ্লুকোজ আছে সেটাকে বলে গ্লাইকোপ্রোটিন। সেটাকে কি বলে? গ্লাইকোপ্রোটিন। ওকে, তাহলে এই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা কি? এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের ব্যাখ্যা। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ব্যাখ্যা। ওকে, তো এইভাবে একটু দিয়ে দিবা, তুমি একটু দেখাই দিলা। এই গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিনকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে। রাইবোজোমের গঠন, এইটা ভাইয়া একটু 2 স্টার, এটা খুব একটা আসে না, মাঝে মাঝে দিলেও দিতে পারে। রাইবোজোমে, রাইবোজোমে কি থাকে ভাইয়া? রাইবোজোমে মূলত এরকম একটা থাকে হচ্ছে 40S, দুইটা সাব ইউনিট থাকে, একটা 40S আর একটা ধরো এরকম তোমার এরকম 60S। 40S আর একটা হচ্ছে কি থাকে? 60S। 40S এবং 60S দুইটা একক থাকে, সাব ইউনিট
থাকে, দুইটা সাব ইউনিট থাকে। আচ্ছা 40s 60s গেল, এখান থেকে তুমি তারপরে লিখবা যা লিখার তোমার সবকিছু এগুলো তুমি এখান থেকে লিখতে পারবা। এখানে কি আছে, এখানে রাইবোজোমের মধ্যে আরএনএ থাকে, মানে রাইবোজোমাল আরএনএ কি থাকবে, এখানে আরএনএ থাকবে ভাইয়া, এখানে কি থাকবে, আরএনএ থাকবে, রাইবোজোমাল আরএনএ থাকবে। ওকে, ওকে, মনে থাকলো? তাহলে এটা টু স্টেপ, এটা একবার একটু দেখে গেলেই হবে রাইবোজোমের গঠন, আর কিছু লাগবে না। ওকে ভাইয়া, একটা ভেরি ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়ার গঠন, এটা 5 স্টার দিয়ে রাখবা, ঠিক আছে? দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন, তোমাকে এই মাইটোকন্ড্রিয়ার ছবিটা লাগবে। হ্যাঁ দেখো তোমাকে কি লাগবে, মাইটোকন্ড্রিয়ার এই ছবিটা আঁকবা একদম। দেখো এখানে ভাই একদম রেডি করা আছে, তুমি একবার এটা তাকায় গেলেই হবে যে ভাই এইটা এটা এটা এটা, এই যে এখানে কি আছে, রাইবোজোম আছে, ক্রিস্টি আছে, ওর এইখানে তোমার হচ্ছে যে এই যে দানা দানা এটিপি সিনথেস, যেখানে এটিপি তৈরি হয়, ওর নিজস্ব ডিএনএ আছে, তো যা লাগবে সব এইখানে আছে। এই ছবিটা খুব আসে, খুবই 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 আসে, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এখন এইটার পরে তুমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছ, তো ভাইয়া আমাকে গঠন একটু ব্যাখ্যা করলে তো ভালো। এখানে আবরণী, ওর কয়টা আবরণী, দুইটা আবরণী। দেখো এখানে আমি সব সুন্দর করে লিখে রাখছি, দুইটা প্রকোষ্ঠ আছে, বহিঃপ্রকোষ্ঠ অন্তঃপ্রকোষ্ঠ। ক্রিস্টি কি আছে, দেখো ক্রিস্টি, ক্রিস্টি ওই যে ভাঁজ, ভেতরের দিকে এরকম, মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে এরকম এরকম ভাঁজ, এই যে ভাঁজ, এই যে ভাঁজগুলো আছে না, এই ভাঁজগুলোকে কি বলে বলতো, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি, ভাঁজগুলোকে আমরা কি বলি, ক্রিস্টি বলা হয়। ওকে ফাইন। এরপরে দেখো এখানে এটিপি সিনথেসিস, যেখানে এটিপি তৈরি হয়, গোল গোল হ্যাঁ অংশ। মাইটোকন্ড্রিয়াল নিজস্ব ডিএনএ থাকে, ওর নিজস্ব রাইবোজোম থাকে যেটা দিয়ে সে প্রোটিন তৈরি করতে পারে, এবং অক্সিজোম, ওই যে সূক্ষ্ম দানার মতো কিছু গঠন দেখা যায় যাদেরকে কি বলে, অক্সিজোম বলে। তাহলে এই জিনিসগুলো তখন তুমি একটু গঠনের সাথে লিখে দিলে তোমার নাম্বার অনেক পাবা, তুমি যদি 4 নম্বরে থাকে 4-এ 4 পাবা, ঠিক আছে এরকম। এখন মোটামুটি এটা, এখন তোমাকে যদি বলে যে ভাইয়া কাজ কি, এইটার কাজ কি, আচ্ছা মাইটোকন্ড্রিয়ার কাজ কি বলো তো? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে ভাই শক্তি তৈরি করা, একদম মেইন কথা, শক্তি তৈরি, তাই না? এটাই তো মেইন কাজ। এবং আরেকটা কাজও করে, সে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে, এগুলো আর একটু আছে এক্সট্রা, ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে, সে তো শক্তি তৈরি করবে, এটিপি তৈরি করবে, আমরা বুঝি, ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে, সে স্নেহ বিপাকে, চর্বি বিপাকে কাজ করে, সে কি করে, সে হচ্ছে অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে, সে কি করে বলতো, অ্যাপোপ্টোসিস, কোষের মৃত্যু নিয়ন্ত্রণ করে, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সে অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এগুলো হচ্ছে তার কাজের মধ্যে, যে শক্তি তৈরি করা, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করা, ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রণ করা। ওকে সবাই, ওকে ফাইন। এবার আসো ডিএনএ এর ভৌত গঠনে। ডিএনএ এর ভৌত গঠন, ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটা একটা উপাদান, আমরা জানি এগুলা। এটা তোমার ডিএনএ এর কি থাকে, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড গুলো মিলে জোড়া লেগে এটা তৈরি হয়। তো এই ডিএনএ এর ভৌত গঠনটা ভাইয়া অনেক আসে, হ্যাঁ ডিএনএ এর ভৌত গঠন তোমাদের প্রচুর আসে, এটা তোমাদেরকে দেখতে হবে। এখন এইখানে তোমার কি দেখো, এই যে যখন ডিএনএ এর ভৌত গঠন আসবে তখন তুমি এইরকম ওই যে পেঁচানো আমরা দেই না, এরকম সূত্রকটারে পেঁচায় পেঁচায় দেখাবা, এরকম প্যাচ দিবা, দিয়ে মাঝখানে এরকম বন্ডিং গুলা দেখাই দিবা, হাইড্রোজেন বন্ড, অ্যাডেনিন গুয়ানিন, হ্যাঁ এই যে মানে অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন, এই যে বন্ড গুলা এভাবে দেখাই দিবা, এরকম একটা প্যাচ এঁকে, এতটুকু। আর লিখতে হবে, তোমাকে লিখতে হবে, যেমন এটা কি বলছে, এখানে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার থাকবে, ফসফেট থাকবে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, ওই যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এগুলো থাকবে। ওকে ফাইন। A is equal to T, G আর C এর ট্রিপল বন্ডিং। তারপরে দেখো ওদের প্যাচের দৈর্ঘ্য কত, এক একটা ডিএনএ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কত? 34 অ্যাংস্ট্রম। আচ্ছা এখানে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, প্রতিটা প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড, প্রতিটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম। কত? 3.4 অ্যাংস্ট্রম। আচ্ছা হেলিক্স দুটির ব্যাস কত?
20 অ্যাংস্ট্রম, হেলিক্স দুটির ব্যাস 20 অ্যাংস্ট্রম, এইগুলা বলছেন। আচ্ছা, তাহলে ব্যাস গেল, তোমার হচ্ছে দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, ব্যাস 20 অ্যাংস্ট্রম, এই জিনিসগুলো কি কি থাকে? পেন্টোজ সুগার থাকে, ফসফেট থাকে, এগুলো থাকবে। তো এই জিনিসটা ডিএনএ এর ভৌত গঠন অনেক বেশি আসে। আরেকটা জিনিস তোমাদের আসবে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের গঠন এটা ভালো করে দেখে রাখবা, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের গঠন আসে, এইটাও তোমাদের জন্য 5 স্টার। ক্লোরোপ্লাস্ট এই চ্যাপ্টারে, কোষের গঠন চ্যাপ্টারে এটা কিন্তু লাগে। ক্লোরোপ্লাস্টের গঠনটা যখন আসবে, দেখো ভাইয়া একটু সহজ করে আমরা শিখে ফেলি। তোমাকে এরকম একটা কি দিব, এই যে এরকম একটা পর্দা, দ্বিস্তরী পর্দা, ঠিক আছে? দ্বিস্তরী পর্দা, এটা কি পর্দা, দ্বিস্তরী পর্দা দিলাম। ওকে, তারপরে কি দেখো, এইখানে এরকম থাইলাকয়েড থাকে, দেখো এই যে এরকম প্লেট থাকে, থাইলাকয়েড, 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 ঠিক আছে? আচ্ছা, থাইলাকয়েডের এরকম স্তূপ আছে কতগুলো, তারপরে আবার থাইলাকয়েডের এরকম স্তূপ, এই আবার এরকম দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই এক একটা প্লেটকে ধরো, এই যে একটা প্লেট, এইটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এটাকে কি বলা হচ্ছে বলতো? থাইলাকয়েড। এই পুরো স্তূপটাকে কি বলা হয় বলতো? এই স্তূপটাকে বলা হয় গ্রানা। গ্রানা, তাহলে ওটাকে থাইলাকয়েড, আর পুরো স্তূপটাকে বলা হয় গ্রানা। কি বলা হচ্ছে? গ্রানা। আচ্ছা, ফাইন। এরপরে আসো এইদিকে, এগুলো কি, এই যে এদিকে এগুলো কি বলো? এইখানে যে থাকে তরল, হ্যাঁ, অর্ধতরল, এটাকে বলা হয় স্ট্রোমা। কি বলবো? স্ট্রোমা, ঠিক আছে? স্ট্রোমা, এটাকে বলা হয় স্ট্রোমা। আচ্ছা, আর এই যে যেগুলো এই গ্রানাগুলোকে যুক্ত করেছে, এই যে এগুলা লাঠির মতো, এটাকে কি বলে? এটাকে বলে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি, হ্যাঁ, স্ট্রোমা ল্যামেলি, এইগুলা বলে। তাহলে মোটামুটি তোমার যতটুকু দরকার এগুলা হয়ে গেল। থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড মিলে একটা স্তূপ, ওটাকে গ্রানা বলে। গ্রানার চারপাশে যে অর্ধতরল জাতীয় পদার্থ থাকে এরকম, এগুলোকে বলা হয় স্ট্রোমা। আর এই যে গ্রানাগুলোকে যুক্ত করে, এই যে লাঠির মতো অংশ, এগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলি। আচ্ছা, এই ক্লোরোপ্লাস্টের ওর কিন্তু নিজস্ব রাইবোজোমও থাকে। ও কি থাকে বলতো? নিজস্ব ওর রাইবোজোম থাকবে, ওর নিজস্ব রাইবোজোম আছে, ওর নিজস্ব ডিএনএ আছে, এগুলোও থাকে, এগুলো ওর থাকে। তো মোটামুটি ক্লোরোপ্লাস্টের গঠন যা লাগবে এটা এখানে আমি একটু বলে দিছি তোমাদেরকে, ঠিক আছে? তোমরা এবার সুন্দর করে আঁকবা, আঁকাআঁকি করবা, যা ইচ্ছা তা করবা। ওকে, হ্যাঁ, ওকে। দেখো, তারপরে আসো এবার ডিএনএ ভার্সেস আরএনএ। ডিএনএ ভার্সেস আরএনএ। তো ডিএনএ ভার্সেস আরএনএ এটা কি? এটা দেখো এখানে কি বলছে, ডিএনএ ভার্সেস আরএনএ। এই জায়গায় এটা থেকে এটা তোমাদের 3 স্টার, অনেক বোর্ডে আসছে, এটা ভালো করে দেখে যাবা। আমি এখানে সব একদম রেডি করে দিছি, এটা পড়ে যাবা। যেমন ডিএনএ কি? দ্বিসূত্রক। আরএনএ কি? একসূত্রক, তাই না? আরএনএ একসূত্রক। আচ্ছা, ডিএনএ তে আমার এই যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, আরএনএ তে কি থাকবে? আরএনএ রাইবো নিউক্লিওটাইড, তাহলে তোমার রাইবোজ সুগার থাকবে, একটা ডিঅক্সিরাইবোজ, একটা শুধু রাইবোজ। প্রকারভেদ, ওর কার্যগত ওইভাবে এত তোমার প্রকারভেদটা অ্যাকচুয়ালি আমরা বলি যে ডিএনএ এর প্রকারভেদ নাই, ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই, আরএনএ এর আছে, থাকে, এতটুকু জানলেই হয়, থাকে। আচ্ছা, ওর উৎপত্তি অনুলিপনের মাধ্যমে, ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকেই ডিএনএ অনুলিপনে তৈরি হয়। আর আরএনএ নতুন কোনো আরএনএ তৈরি হয় না। আরএনএ তৈরি হয় কিভাবে? আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। কি বলছি? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। অবস্থান দেখো, এটা ক্রোমোজোমে থাকে। ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে। আর আরএনএ সব জায়গায় থাকে, ক্রোমোজোমে থাকে, সাইটোপ্লাজমে থাকে, রাইবোজোমে থাকে, অনেক জায়গায় ও থাকে। রাইবোজোমেও কিন্তু অনেক আরএনএ পাওয়া যায়, ক্রোমোজোমেও আছে। ওকে, প্রধান কাজে আসো। ও কি? বংশগতির বৈশিষ্ট্য বাহক, বংশগতির বৈশিষ্ট্যগুলো ধারণ করে। আর
আরএনএ এর একটা প্রধান কাজ প্রোটিন তৈরি করা। আরএনএ কি করে? প্রোটিন তৈরি করে, যে প্রোটিন তোমার দেহের বিভিন্ন জায়গায় কাজ করে। ঠিক আছে, আরএনএ এর কাজটা কি? প্রোটিন তৈরি করা। তাহলে আমাকে এই ডিএনএ ভার্সেস আরএনএ এইটা ভালো করে দেখে যেতে হবে। ওকে, এটা ভালো করে আমাকে দেখে যেতে হবে। সবাই বুঝছো? বলো, কোনো প্রবলেম থাকলে ভাইকে অবশ্যই জানাবা। কারো? হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমি এখানে এতটুকু ডিএনএটা হলো। ক্রোমোজোমের প্রকারভেদ এইটা মাঝে মাঝে আসে, সো এটা 2 স্টার দিয়ে রাখো। এটা কি 2 স্টার ভাইয়া, মানে এটা আসতে পারে ক্রোমোজোমের প্রকারভেদ। ওই যে তোমরা পড়েছো না যে মেটাসেন্ট্রিক, হ্যাঁ, যেটা হচ্ছে ভি আকৃতির ওটাকে মেটাসেন্ট্রিক বলে। সাবমেটাসেন্ট্রিক হচ্ছে কি একটু তোমার এই যে এল আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিক কি জে আকৃতির, তাই না? টেলোসেন্ট্রিকটা কি আই আকৃতির। টেলোসেন্ট্রিকটা কি বলতো? আই আকৃতির। তো এই যে প্রকারভেদটা এটা মাঝে মাঝে আসতে পারে, ক্রোমোজোমের এই প্রকারভেদটা একটু লিখো। সো তোমাকে তখন এইটুকু লিখে দিতে হবে, ঠিক আছে? ওকে। এখন আরেকটা ইম্পর্টেন্ট ডিএনএ মানে সরি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আর অনুলিপন। অনুলিপন আর ট্রান্সক্রিপশনটা কম্পারেটিভলি একটু আসছে, ঠিক আছে? এটা 3 স্টার দিয়ে রাখি আর ট্রান্সক্রিপশনটাও 3 স্টার দিয়ে রাখি। হ্যাঁ, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, আসতে পারে যেগুলো এখানে বলতেছি ভাইয়া, কোনো না কোনো বোর্ডে এগুলো আসবেই। ভালো করে তো ডিএনএ অনুলিপন দেখো, ডিএনএ অনুলিপনে তোমার কি কি কোন এনজাইম কি কাজ করে এটা মাস্ট ভাই, এইটা দিয়ে তুমি কিছু একটা লিখে আসতেও পারবা। ডিএনএ অনুলিপনে কি হয় যে ভাই অনুলিপনে আমার হচ্ছে প্রথমে হেলিকেজ এনজাইম ভেঙে দেয়, জোড়াগুলোকে ভেঙে দেয়, তারপরে ওইখানে তোমার হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসে কাজ করে। তারপরে ওইখানে কি হবে, ওটা যখন ভেঙে দিল ওইখানে আবার নতুন করে ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে। ডিএনএ পলিমারেজ এনজাইম এসে ওইখানে নতুন করে ডিএনএ মানে নিউক্লিওটাইড তৈরি করতেছে, নতুন করে ডিএনএ তৈরি হয়, ওইখানে নতুন ডিএনএ আসতেছে। তো এইভাবে করে আমার ফাইনালি ডিএনএ পলিমারেজ আমার নতুন ডিএনএ তৈরির মাধ্যমে আমার একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ করলো। তো এই যে অনুলিপনের মেইন জিনিস হচ্ছে এই যে এনজাইমগুলো, এনজাইমটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবা, রেখে তারপরে তুমি প্রক্রিয়াটা লিখতে পারবা। সো এনজাইমটা জানাটা অনেক ইম্পর্টেন্ট। এনজাইমের কাজ বুঝলে বাকি প্রক্রিয়াটা তোমার কাছে এমনিই সহজ। জোড়া লাগানোর কাজ কি করে? লাইগেজ করে, ঠিক আছে? এটা এখানে ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে এমসিকিউ আসতে পারে, সিকিউ তো বললামই তোমাকে আসতে পারে। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া জিনিসটা কি বলো তো? ট্রান্সক্রিপশন হচ্ছে ভাই ডিএনএ থেকে কি হওয়া বলো? আরএনএ হওয়া। সহজ কথা কি বলছি ভাই, ডিএনএ থেকে আরএনএ হওয়া, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তো এইখানে তোমাদের এই যে ধাপগুলা শর্টে দেওয়া আছে, এই শর্ট করে ভাইয়া এগুলা একটু দেখে যাবা। এখানে আমি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এখন পড়াইতে গেলে এখানে আধা ঘন্টা চলে যাবে। তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এখানে পড়ানো, তোমাদের ক্লাস আছে, ডিটেইলড ক্লাস আছে, তোমার যার যেখানে ডিটেইল কনফিউশন আছে সেগুলো এখানে দেখে আসতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট এখানে একদম গুছাই দিলাম, তুমি যদি এগুলাও এইভাবে করে একটু লিখে আসতে পারো তোমার নাম্বার পাবা। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা, সো ভাইয়ার এখানে একদম সুন্দর করে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আসতে পারে। সো ভাইয়ার এগুলা তুমি যদি একটু লিখে আসতে পারো, আমার মনে হয় এখানে তুমি ফুল নাম্বার পাবা, ঠিক আছে? একটু ছবি এঁকে লিখে আসতে, ছবি আঁকা তো বুঝেই কমন একটা জিনিস। আচ্ছা, তাহলে আমাদের কোষ ও এর গঠনের ওই কয়েকটা টপিক থেকেই ঘুরে ফিরে তোমার সৃজনশীলে আসবে ভাইয়া, ঘুরে ফিরে তোমার ওগুলা থেকেই সৃজনশীল আসবে। এটা মোটামুটি লিখে রাখতে পারো যে ভাইয়া ওগুলা থেকেই কি দিবে, হ্যাঁ ওগুলা থেকেই দিবে, ওইগুলা থেকেই দিবে। তুমি খালি একটু পড়ো, দেখবা একদম মানে সবচেয়ে কঠিন করলেও কি দিবে ওটা এইখানেও আস, বুঝছো? যতই দেখ কি দিবে দেখা যাক, দেখো খালি বোর্ড পরীক্ষার পরে ভাইয়া মিলায় নিও। মেটাফেজ, ওকে, সো মেটাফেজ কি? এবার তোমাদের কোষ বিভাজন আসলে মাইটোসিস মায়োসিস দুটা থেকেই আসে।
মাইটোসিসের কোন ধাপগুলো ইম্পর্টেন্ট জানো? মাইটোসিসের কোন ধাপগুলো ইম্পর্টেন্ট? এই যে মেটাফেজ, দেখো মেটাফেজে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে, ক্রোমোজোম সবচেয়ে মোটা এবং খাটো হবে। এরপরে কি বলছে? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে সজ্জিত থাকবে, এই ঘটনাটাকে মেটাকাইনেসিস বলে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করা, এই ঘটনাটাকে আমরা কি বলি? মেটাকাইনেসিস। আচ্ছা, এরপরে এখানে সুপার কয়েলিং হবে, ক্রোমোজোমগুলা একদম কয়েলড হয়ে মোটা হয়ে যাবে। বলা হয় যে মেটাফেজ ধাপে ক্রোমোজোম সবচেয়ে খাটো ও মোটা হয়। ঠিক আছে, খাটো ও মোটা হয়। সো মেটাফেজ 5 স্টার দিয়ে রাখো, আসতে পারে 5 স্টার। মাইটোসিসের মধ্যে মেটাফেজ ছবি সহ শিখতে হবে, ছবি সহ শিখতে হবে কিন্তু। ঠিক আছে, ওকে। অ্যানাফেজে আসো। এবার অ্যানাফেজে আমরা কি বলতেছি? অ্যানাফেজে এটার আরেকটা নাম গতি পর্যায়। ছবি সহ একবার দেখো অ্যানাফেজে কি হয়? ক্রোমোজোমগুলা দুই পাশে সরে যায়, প্রান্তীয়করণ হয়, মানে দুই পাশে ক্রোমোজোমগুলা ছুটে চলে যাচ্ছে। সো দুই পাশে ক্রোমোজোম ছুটে গেলে কি হবে? এই যে দুই পাশে ক্রোমোজোমগুলা দুই দিকে চলে গেল। তো যাওয়ার সময় ওরা আবার বিভিন্ন আকৃতি ধারণ করে, VLJI। কি আকৃতি? VLJI। এইটা অ্যানাফেজ আসলে, হ্যাঁ, অ্যানাফেজ আসলে তোমার হচ্ছে এই ছবিটা আঁকবে, এই ছবিটাই আঁকবা। ঠিক আছে, এই ছবিটাই আঁকবা। ওকে, তারপরে আসো এখানে কি বলছে? এখানে ওরা মেরু অঞ্চলে চলে যায়, দুইটা দুই দিকে, হ্যাঁ, দুইটা দুই দিকে মেরু অঞ্চলে চলে গেল। এরপরে বললাম VLJI আকৃতির ধারণ করে এবং মেরু অঞ্চলে পৌঁছানোর সাথে সাথে এই ধাপের সমাপ্তি ঘটে। মানে এখানে আমার ক্রোমোজোমগুলা দুই ধাপে গেল, দুই ধাপে গেল। আচ্ছা, অ্যানাফেজ ডান। এবার আসো টেলোফেজ। আসো টেলোফেজ, টেলো কি বলছে? টেলো মানে কি? একদম শেষ। আমরা বলি না টেইল, তাহলে টেইল কি? একদম একটা প্রাণীর শেষ অংশ, আমরা বলি লেজ। তো টেলোফেজ একদম শেষ ধাপ। তো আমরা যেটা বললাম যে দেখো অ্যানাফেজও কিন্তু তোমার জন্য, মেটাফেজ অ্যানাফেজ দুইটাই 5 স্টার, কিন্তু টেলোফেজটা হচ্ছে মাঝে মাঝে আসে। সো এটা 2 স্টার দিয়ে রাখো, মাঝে মাঝে দিতে পারে যে কোনো একটা বোর্ডে টেলোফেজ দিল। টেলোফেজ কি? প্রোফেজের উল্টা, প্রোফেজের উল্টা জিনিস ভাইয়া। এখানে নিউক্লিয়ার পর্দাটা চলে আসবে, আবার ক্রোমোজোম গুলোতে কি হবে? পানি আবার ঢুকবে, ঢুকে ক্রোমোজোম গুলো চিকন হয়ে যাবে, পাতলা সুতার মতো হবে, এই ব্যাপারগুলো হয়। তো এটা হচ্ছে টেলোফেজের ব্যাপার। টেলোফেজে এসে আবার দুইটা নিউক্লিয়াস আলাদা হয়ে গেল, দুইটা নিউক্লিয়াস আলাদা হয়ে দুই পাশে, হ্যাঁ, এরপরে ওইখানে মাঝখান দিয়ে কোষ পর্দা তৈরি হবে, কোষ পর্দা দুইটাকে আলাদা করে দিল। সো আমার এটা হচ্ছে টেলোফেজ। হ্যাঁ, টেলোফেজ ডান। এবার আসো মাইটোসিসের গুরুত্ব। মাস্ট ঘ নাম্বারে তোমার এটা আসবেই, কোনো না কোনো বোর্ডে এটা দিবেই। মাইটোসিস আসবে, গ নাম্বারে একটা ধাপ দিয়ে দিবে, ঘতে তোমাকে বলবে এর গুরুত্ব ব্যাখ্যা করো। উদ্দীপকে যেই প্রক্রিয়ার কথা বলা হয়েছে এর গুরুত্বটা ব্যাখ্যা করো। সো তখন তোমাকে গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। তো এই যে দেখো এখানে ভাইয়া সুন্দর করে পয়েন্টগুলো লিখে রাখছে, তুমি কি করবা? পরীক্ষায় পয়েন্ট পয়েন্ট করে লিখে নিজের মতো ব্যাখ্যা করবা যে ক্রোমোজোম সমান রাখে, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে, গুণগত বৈশিষ্ট্যের মান বজায় রাখে, তাই না? প্রত্যেকটা কোষের গুণগত বৈশিষ্ট্যটা কি সেম থাকবে। তো তখন তুমি এই যে পয়েন্টগুলো লিখে তুমি যদি দিয়ে আসতে পারো, আমি বলবো এখানে তুমি 4-এ 4 পাবা। সুন্দর করে যদি লিখে দিয়ে আসতে পারো ভাইয়া, 4-এ 4 পেতে তুমি বাধ্য। ওকে, আচ্ছা, ওকে। সো তোমরা তোমাদের মধ্যে মেডিকেলের জন্য ইন্টারেস্টেড কারা কারা এখানে আছো যারা ক্লাস করছো? নিয়ার অ্যাবাউট 1000 প্লাস। তো তোমরা কারা কারা মেডিকেলের জন্য ইন্টারেস্টেড এটা বলো। মেডিকেলের জন্য ইচ্ছুক কারা? আমি একটু কমেন্টে একটু জাস্ট দেখবো যে তোমাদের মধ্যে মেডিকেলের ইচ্ছুক কারা, বা তোমাদের মধ্যে কার কিসে টার্গেট আসলে, ইঞ্জিনিয়ারিং কারা, ভার্সিটি কারা, একটু জাস্ট কমেন্ট করো, একটু দেখি। হ্যাঁ, একজন বলছে ভাইয়া ট্রান্সলেশন প্রক্রিয়া দিবে কিনা? না ভাই, ট্রান্সলেশন এইচএসসি তে আমি মনে হয় হার্ডলি দেখছি কোনো বোর্ডে আসতে। সো এখন ওইটা তোমার আসলে সাজেশন, ওটা যদি আসেও কোনো বোর্ডে তাহলে তুমি ওটা স্কিপ করাই ভালো, যদি তোমার না পড়া থাকে। এটা নতুন করে আর পড়ার কিছু নাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, মেডিকেল অনেকে আছো ভাইয়া, মেডিকেল। আচ্ছা, মেডিকেল অনেকেই আসো মেডিকেলে। তো তোমরা মেডিকেলে যারা আসো তারা আমাদের জন্য জানো, আমাদের মেডি ট্রুপস আছে।
থাকবে, হ্যাঁ ছিল, আছে, থাকবে। এবং আমরা এখানে তোমাদেরকে এই যে গুড, অনেকেই মেডিকেল আছে, অনেক অনেক মেডিকেল ইঞ্জিনিয়ারিংও আছে, কিছু ভার্সিটিও হয়তো কিছু কিছু পাওয়া যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে। ওকে ফাইন। সো যারা মেডিকেলে আছো, মেডিকেল আমাদের একটা দারুণ টিম। আমাকে তো দেখবাই, তোমাদের হামিম ভাইয়া আছে, তোমাদের রাজীব ভাইয়া আছে। তবে এছাড়াও ঢাকা মেডিকেলের আরো আমরা কিছু মানে স্টুডেন্টদেরকে যারা আসলে খুবই এক্সপেরিয়েন্সড, যারা তোমাদেরকে গাইড করতে পারবে, মোটিভেট করতে পারবে, এমন একজনকে আমরা রাখছি। সো তোমরা যারা নতুন করে মেডি ট্রুপসে আসতে চাও, তোমরা অনেক ডিফারেন্ট ফ্লেভার পাবা। এবার ডিফারেন্ট ফ্লেভার কি, ভাইয়াদের তো ক্লাস পাচ্ছই, যে ভাই আপনাদের ক্লাস করছি, আপনাদের ক্লাস করব। তবে এর বাইরে আরো আমরা মেডিকেলের জন্য ডেডিকেটেড কিছু গাইডলাইন চাই, ক্লাস চাই, কন্টেন্ট চাই, যেটা আমাদেরকে আরো বুস্ট করবে, হ্যাঁ আমাদেরকে হেল্প করবে। সেজন্য আমাদের ঢাকা মেডিকেলেরই আমরা একটা প্যানেল ক্রিয়েট করেছে। সো তোমাদের সামনে আমি একটা তোমাদের ভাইয়াকে ইন্ট্রোডিউস করাই দিব। সে 2021-22 সেশনে ঢাকা মেডিকেল কলেজে পড়তেছে 4th ইয়ারে, এবং সে চট্টগ্রাম কলেজের। এখানে যদি চট্টগ্রাম কলেজের অনেকে আছো থাকো, তাহলে তোমরা জানবা বা দেখবা, আমি এখন ডেকে নিব। তো ও হচ্ছে ওর মেডিকেল ভর্তি পরীক্ষার সময় 79তম হয়েছিল, এবং সে তার প্রথম ইয়ার থেকেই বিভিন্ন কোচিং এ সে পড়ায়। অনেকেই তাকে চিনে, চট্টগ্রামের যারা আছে অনেকেই স্টুডেন্টরা তাকে চিনে। তো আমি একটু ডেকে নিচ্ছি আশরাফুল, এখানে একটু আসো। আমরা তোমাদের ক্লাসের মাঝখানে জাস্ট ওকে একটু ইন্ট্রোডিউস, ও তোমরা দেখে যাও যে নেক্সটে তোমাদের ভাইয়ারা আমাদের টিমে যে আছে। ওকে, সো হচ্ছে আশরাফুল। আশরাফুল খুবই কি বলবো, একটা এনথুজিয়াস্টিক ছেলে। এখানে হয়তো তোমাদের সামনে একটু লজ্জা পাচ্ছে যে অনেকদিন পরে ভাইয়া এতগুলো স্টুডেন্ট, এরকম কি বলবো। তো এইখানে আশরাফুলের একটাই, আমি আশরাফুল থেকে জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করব যে অনলাইনে আসলে তোমার টার্গেটটা কি, মানে আমাদের টিমের সাথে যুক্ত আছো, এখানে আসলে তোমার আলটিমেট টার্গেটটা কি ওদেরকে? আলটিমেট টার্গেট থাকবে, আমি যে বাধাগুলা পাইছিলাম মূলত আমার এডমিশন জার্নিতে, সেই বাধাগুলা কিভাবে আমি অতিক্রম করছি, কিভাবে স্মার্ট ওয়ার্ক করে খুব কম সময়ের মধ্যে গুছিয়ে নিয়েছি, সেটা তাদের সাথে শেয়ার করব। নাথিং মোর দ্যান দ্যাট। ওকে, মানে দেখো 2 লাইনে তোমাকে বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি টার্গেটটা কি। তো আমাদের এটাই, আমিও যখন পড়ানো শুরু করছি আমাদেরও সেম টার্গেট ছিল যে ভাই আমি যেটা ফেস করছি প্রবলেম, আমি যে জায়গাগুলোতে আমার ঝামেলা লাগছে সেগুলো আমাকে ক্লিয়ার করে দেওয়া। আমার ফিজিক্সে প্রবলেম, আমার জিকেতে প্রবলেম, ইংলিশে প্রবলেম, ওই জায়গাটায় কোন জায়গাটায় প্রবলেম হতে পারে সেটা। তো এটার জন্য আসলে একটা গুড টিম ওয়ার্ক দরকার। হ্যাঁ, এটা একটা বড় জায়গা, যে মেডিকেলের অ্যাডমিশন একটা বড় লাইফ চেঞ্জিং ডিসিশন, এখানে তোমার টিম ওয়ার্ক দরকার। সো আশরাফুল আমাদের সাথে থাকবে মেডিকেলের, ও ফিজিক্সটাকে অনেক সুন্দর করে ও গুছায় পড়ায়। হ্যাঁ, বায়োলজি অন্য এগুলো তো আছে কমন, বাট ও মেডিকেলের ফিজিক্সটাকে অনেক দারুণ ভাবে ও পড়ায় আসছে। তো এটা নিয়ে অনেক এক্সপেরিয়েন্সড, ও এটা নিয়ে অনেক ইচ্ছুক। একই সাথে ও হয়তো তোমাদের জিকে, ইংলিশে এগুলো সবাই পড়ায়, আমরাও পড়াবো, বাট সে একটা জায়গায় তোমাদেরকে অনেক স্পেশালাইজড ওয়েতে পড়াবে। তো আশরাফুলকে তোমরা পাবা ডিএমসি একাডেমিক গ্রুপে এবং বন্দি পাঠশালায়, সব জায়গায় পাবা। আমাদের সাথে মেরি ট্রুপসের একটা টিমের মেম্বারও ও হতে যাচ্ছে, এবং আমরা আসলে আমরা এটা নিয়ে কনফিডেন্ট যে তোমরা যারা আসবা নতুন করে আবার মেরি ট্রুপসে, আমরা সবভাবে ফ্রি ক্লাস, পেইড ক্লাস, যেভাবে অন্যান্য কন্টেন্ট, সবভাবে আমরা তোমাদের এবার সাপোর্টটা দিব। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ আশরাফুল। ইনশাআল্লাহ আবার ওদের সাথে দেখা হবে, কাজ শুরু করে দিও হ্যাঁ ওদের জন্য। ওকে, ঠিক আছে। ওকে, চলো তাহলে হয়ে গেছে। তোমরা দেখছো কি প্ল্যান আসলে মেডিকেল যারা টার্গেট রাখছো। এখন আসি আমরা এখানে আবার জাইগোটিন। এবার দেখো মায়োসিসের মধ্যে ভাইয়া জাইগোটিনটা অনেক আসে, জাইগোটিন উপপর্যায়। ওকে, তো জাইগোটিন উপপর্যায়ে এটা আমি বলবো 3 স্টার দিয়ে রাখবা জাইগোটিন। হ্যাঁ, এখানে কি আসে, এখানে ভাই আমাদের হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপারটা আসছে। এখানে আমার কি আসবে, জাইগো মানে কি জোড়া, জাইগো কি জোড়া, তাহলে এখানে সব জোড়ার ব্যাপার ভাইয়া। বাইভ্যালেন্ট ওই যে ক্রোমোজোমের জোড়া, ভাইয়া এই জোড়াটা বাঁধার প্রক্রিয়াটাকে কি বলে, সিন্যাপসিস। এই কথাগুলো লিখলেই জাইগোটিন হয়ে যাবে। ছবিটা আঁকতে হবে, হ্যাঁ জোড়া করে ক্রোমোজোমটা আঁকবা, এগুলো সব তোমাদেরকে অনেক পড়াইছি, জাস্ট এখান থেকে একবার রিভিশন দিয়ে দেখে যাবা, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে জাইগোটিন পড়লাম। এবার ভেরি ইম্পর্টেন্ট যেটা 5 স্টার দিয়ে রাখবা, হ্যাঁ প্যাকাইটিন। দেখো এই প্যাকাইটিনে খুবই আসে, প্যাকাইটিনের কয়েকটা তথ্য কি ভাই, এখানে টেট্রাড, হ্যাঁ 4টা ক্রোমাটিড মিলে টেট্রাড গঠন করে। এখানে 2টা নন সিস্টার ক্রোমাটিড এরকম একটা গঠন তৈরি করে, হ্যাঁ 2টা নন সিস্টার ক্রোমাটিড
কি করে, কায়াজমা গঠন করে। এরপর ওদের মধ্যে কি হয়, ক্রসিং ওভার হয়। তাহলে এই যে দেখো তিনটা শব্দ বললাম, কি বলছি, টেট্রাড, কায়াজমা, ক্রসিং ওভার হয়। এই জিনিসগুলাই যদি তুমি খালি লিখে আসতে পারো তাহলে তোমার এইখান থেকে আর কিছু লাগবে না। তো এখানে দেখো আমাদের এই যে ক্রোমাটিড, চারটা ক্রোমাটিডকে একসাথে টেট্রাড বলে। তারপরে হচ্ছে এদের মধ্যে এই যে নন সিস্টার ক্রোমাটিড, এদের মধ্যে একটা এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়, এক্স আকৃতির, এটাকে আমরা বলি কায়াজমা। এই কায়াজমার মাধ্যমে তাদের জিন আদান প্রদান হয়, জিনের বিনিময় হয়, একজনের সাথে আরেকজনের বিনিময় হয়। এটাকে আমরা কি বলবো, ক্রসিং ওভার। এই প্যাকাইটিন কিন্তু লাগবে, প্যাকাইটিন লাগবে, ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। ওকে ভাই, বোর্ড কোশ্চেন পড়লে কমন পাবো না, মানে বোর্ড কোশ্চেন পড়লে কমন পাবো কিনা? আচ্ছা শোনো, এটা দেখো একটা কথা তোমাদেরকে বলি, হ্যাঁ, তোমরা অনেকেই বলো যে কি লিখছো, আচ্ছা, তো অনেকেই তোমরা বলো যে বোর্ডের প্রশ্ন পড়ে গেলেই হবে কিনা। হ্যাঁ দেখো, বোর্ডের প্রশ্ন পড়ে গেলেই খালি হয়ে যায় না, কয়েকটা বোর্ডের প্রশ্ন দেখলা হয়ে গেল না, টপিক ওয়াইজ তোমাকে যাইতে হবে। তুমি যখন টপিক গুলা পারবা, তোমার বোর্ড যেমনি পেঁচায় দেখ তুমি ওটা পারবা। খালি সিকিউ দেখে গেলে না, তোমার মাথাটা খালি ওই সিকিউ কেন্দ্রিক হয়ে যাবে, টপিকটা আর বুঝবা না। সো আমি তোমাদেরকে ইন্সপায়ার করবো, টপিক গুলা দেখো ভাইয়া, এখানে সব টপিক গুছায় রেডি করে রাখছি, তুমি খালি পিডিএফটা উল্টায় উল্টায় দাগায় যাবা, মানে পড়ে যাবা, ঠিক আছে? এই যে দেখো এখন মিওসিসের গুরুত্ব, তো এই যে মিওসিসের গুরুত্ব, এই গুরুত্বটা থেকেও আসে, অনেকবার বোর্ডে আসে, অনেকবার বোর্ডে আসছে। তো এটা 5 স্টার দিয়ে রাখো। এই যে ভাই এখানে পয়েন্টগুলো লিখে রাখছি, এই পয়েন্টগুলাই লিখবা, ঠিক আছে? যে মেন্ডেলের সূত্র, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, জনুক্রমে গ্যামেট সৃষ্টিতে, তারপরে জনন কোষ সৃষ্টি, এই সবকিছু কার, মিওসিসের গুরুত্ব। তো এইটা তোমাদের আসে, হ্যাঁ, সামনেও আসতে পারে, কোনো না কোনো বোর্ডে আসবে। আমি বলে দিলাম আজকে যে কোনো না কোনো বোর্ডে, এই যে কয়েক, মানে কোনো না, আমি বলবো 50% বোর্ডে এই মিওসিস থেকে প্রশ্ন থাকবে, 50% বোর্ডে মিওসিস থেকে থাকবে। এমন হইতে পারে সব বোর্ডেও থাকতে পারে, বাট বললাম 50% বোর্ডে মিওসিস থেকে থাকবে। এবং ভাইয়া যেগুলো বলছে এগুলো থেকে ঘুরে ফিরে দেখো, এই মিওসিসের গুরুত্ব দিবে, বা প্যাকাইটিন দিবে, জাইগোটিন দিবে, এগুলা মানে কোষ বিভাজন থেকে অ্যান্সার করা ভাইয়া একদম ইজি, জাস্ট ইউ হ্যাভ টু মানে রিড, তোমাকে একটু পড়ে যেতে হবে, হ্যাঁ, পড়ে গেলেই তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আরেকটা যেটা আসতে পারে, মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য, এইটাও তোমাকে দিতে পারে। এখন দেখো ভাই, আমি যদি তোমারে বলি যে মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য, এটা কি তোমাকে এখন আবার মুখস্থ করতে হবে? দেখো, তুমি যদি এতক্ষণে মাইটোসিস আর মায়োসিস পড়ে আসো, তুমি এটা এমনি বানায় লিখতে পারবা। তাও আমি এখানে কিছু পয়েন্ট দিয়ে রাখছি। যেমন দেখো, মাইটোসিস কোথায় হয়, স্থানটা দেখো, এটা দেহকোষে হয়, দেহকোষ, তাই না? দেহকোষে হয়, তারপরে ভাজক টিস্যুতে হয়, সব জায়গায় এগুলো মাইটোসিস হয়। যেখানে তোমার হচ্ছে গ্রোয়িং প্লেস, সেখানেই হবে। আচ্ছা, মায়োসিস কোথায় হয়? মায়োসিস কি ভাইয়া জনন কোষে হয়? অনেকে তোমরা এই লেখাটা মানে এইভাবে ভুল করে আসো যে ভাই জনন কোষে মায়োসিস হয়। ভুল, জনন কোষে মাইটোসিসই হবে। জনন মাতৃকোষ যদি বলে তাহলে মায়োসিস। ওকে, এই জায়গাগুলোর মানে বাংলা শব্দের এই গ্যাঞ্জামে একটু খেয়াল রাখবা। হ্যাঁ, জনন কোষ দেখলেই মায়োসিস দিয়ে দিবা, এটা যেন না হয়। এটা ঘটবে কোথায়? জনন মাতৃকোষে মায়োসিস হয়। জনন মাতৃকোষটা ডিপ্লয়েড থাকবে, সেটা মায়োসিস হয়ে হ্যাপ্লয়েড হয়ে যাবে। আচ্ছা, অপত্য কোষের সংখ্যা মাইটোসিসে 2টা, মায়োসিসে 4টা হয়, তাই না? আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা এখানে সমান থাকে, মায়োসিসে সমান থাকবে, এখানে কি হয়? অর্ধেক হয়। আমরা পড়েছি মায়োসিসে ক্রোমোজোম অর্ধেক হয়, এজন্য এটাকে হ্রাসমূলক বিভাজন বলে, মায়োসিসকে হ্রাসমূলক। সিনাপসিস, ক্রসিং ওভার, এই জিনিসগুলো কি মাইটোসিসে ছিল? নেই, এগুলো মাইটোসিসে নেই, এইখানে থাকে। সিনাপসিস, ক্রসিং ওভার, এগুলো সব মায়োসিসের পার্ট, তাই না? মায়োসিসের পার্ট। ওকে, বিবর্তনে মাইটোসিসের কোনো ভূমিকা নাই, বিবর্তনে ভূমিকা নাই, মায়োসিসের ভূমিকা আছে। ইন্টারফেজ পর্যায়, হ্যাঁ, কার থাকবে কার থাকবে না, মাইটোসিসের থাকবে। ডিএনএ রেপ্লিকেশন, হ্যাঁ, এগুলো তোমাদের মেন্ডেল। আচ্ছা, মেন্ডেলের সূত্র, এটা তো একদম কমন, তোমরা জেনেটিক্স পড়ে আসছো। মেন্ডেলের সূত্রে কি দেখছো? মায়োসিসকে লাগে, ওই যে গ্যামেট পৃথক হয়, মায়োসিসকে লাগে। তাহলে মেন্ডেলের সূত্রে এইখানে মায়োসিসকে লাগে, মাইটোসিসকে মেন্ডেলের সূত্রে লাগে না। হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা সমান কোথায়? মাইটোসিসে। অর্ধেক কোথায়? মায়োসিসে। এইভাবে করে পার্থক্য নিজের মতোই বানাইতে পারবা।
ইন্টারে উঠছো, তুমি এখন বাচ্চা নাই যে তোমাকে একদম পুরো হুবহু বইয়ের মতো করে সব মুখস্থ লিখতে হবে, নিজের থটস কাজে লাগাবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল মাইটোসিস মায়োসিসের পার্থক্য, মোটামুটি তুমি লিখবা। ক্রসিং ওভারের গুরুত্ব, এটা 3 স্টার, আমি কয়েকটা বোর্ডে দেখছি এটা আসতে। ক্রসিং ওভার এমনি শুধু শুধু তোমার একটু রচনামূলক একটা প্রশ্ন দিবে, এই ক্রসিং ওভার এটার গুরুত্ব কি লিখো, হ্যাঁ এটা কি গুরুত্ব। তো দেখো ক্রসিং ওভার, আমি মেইন হেডলাইন গুলো জাস্ট একটু আলোকপাত করতেছি। জিন বিনিময় করে, ক্রসিং ওভারের মাধ্যমে কি হয়, জিন বিনিময় হয়। এখন জিনের যখন বিনিময় হয়, বিনিময় হলে কি হবে বলতো, বৈশিষ্ট্যগত একটা পরিবর্তন আসবে, তার মধ্যে একটা পরিবর্তন আসবে, এটাকে প্রজনন বিদ্যায় ব্যবহৃত হয়। এবং এই যে বৈশিষ্ট্যের পরিবর্তন, এর মাধ্যমে তার কি হচ্ছে বলতো, এর মাধ্যমে তার নতুন প্রকরণ সৃষ্টি হচ্ছে, নতুন প্রকরণ, একটা আলাদা বৈচিত্র্যময় কিছু একটা তৈরি হলো। তো এগুলো হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। হ্যাঁ, ক্রসিং ওভারে তোমার বাবা, তোমার যে তুমি দেখো, তুমি তোমার বাবা মায়ের থেকে একটু ডিফারেন্ট, তুমি একটু ডিফারেন্ট কেন, একটু আলাদা কেন, তার মানে এখানে তোমার ওই যে ওইখানে ক্রসিং ওভারের মাধ্যমে আগে থেকেই তোমার একটা চেঞ্জেস আসছে। তুমি তোমার হুবহু একদম তোমার বাবার মতো না, হুবহু তোমার একদম মায়ের মতো না। তো এই যে দেখো, এই চেঞ্জেসটা চলবে কেন আসে, এই পরিবর্তনটা ক্রসিং ওভারের মাধ্যমে। তো এগুলো নিয়ে তুমি লিখতে পারবা, হ্যাঁ এগুলো নিয়ে তুমি পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারবা। আচ্ছা, এবার আসো অণুজীব। তো অণুজীবে দেখো আমাদের কি বলছে, কি আসতে পারে, কমনলি কোনটা আসে ভাইয়া, কোনটা একটু কম আসে, সবকিছু বলবো। বাট বললাম তো, তুমি যদি একদম বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে চাও, যে একদম রিস্ক ফ্রি, যে ভাইয়া আমারে 2 স্টার 3 স্টার 5 স্টার আমি সব দেখে যাব, তাহলে তুমি অবশ্যই এই ক্লাসের সবগুলো কন্টেন্ট দেখে যাবা। ভাইরাসের জীবীয় ও জড় বৈশিষ্ট্য, আচ্ছা এইটা খুবই আসে, ভাইরাসের জীবীয় ও জড় বৈশিষ্ট্যটা, ঠিক আছে, এটা 3 স্টার দিয়ে রাখলাম তোমাদেরকে। জীবীয় জড়, এটা থেকে এমসিকিউ আসে অনেক। তো জীবীয় বৈশিষ্ট্যগুলো কি, যেগুলো একটা প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যেমন ডিএনএ আরএনএ থাকবে, ডিএনএ আরএনএ থাকবে, ওর কি থাকবে, এরা বংশ বৃদ্ধি করতে পারে, এতে জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। ওকে, ওর মধ্যে প্রকরণ তৈরি হয়, তাহলে ওর মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে, ওর প্রোটিন আছে, ও বংশ বৃদ্ধি করতে পারে। এগুলো তো জীবীয় বৈশিষ্ট্যের পার্ট, তাই না, জীবীয় ধরনের বৈশিষ্ট্য, জীবিত। তো এইটা গেল, এটা ভাইরাসের মধ্যে আছে। আবার ভাইরাসের মধ্যে আমরা দেখি যে ওর জড় বৈশিষ্ট্য আছে, কি আছে, জড় বৈশিষ্ট্য। তাহলে জড় বৈশিষ্ট্যটা কি, এটা কোনো নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত নয়, এটা কোনো মানে সহজ কথা অকোষীয়। ও কি, অকোষীয়, ভাইরাস অকোষীয়। এটির জৈব রাসায়নিক কার্যাবলী অন্য সজীব কোষ ছাড়া ঘটতে পারে না। তার মানে ও কি আরেকজনের উপর নির্ভর করে, সজীব কোষের উপর নির্ভর করে, নিজে নিজে কিছু করতে পারবে না। ওকে, ওর কোনো বিপাকীয় এনজাইম নেই, ওর কোনো বিপাকীয় এনজাইম থাকবে না, ঠিক আছে। এটিকে ক্রিস্টালে বা স্ফটিক দানায় রূপান্তরিত করা যায়, স্ফটিক দানায় রূপান্তরিত করা যাবে, হ্যাঁ ভাইরাসকে। জীবন্ত পোষক কোষের বাইরে এটিতে জীবের লক্ষণ পাওয়া যায় না, জীবের বাইরে ওর আলাদা করে কোনো লক্ষণ পাওয়া যায় না, এই কথাগুলা বলছে। আচ্ছা, তো এগুলো কি জড় বৈশিষ্ট্যের পার্ট না, তাহলে এগুলা জড়, এগুলা জীবিত। এই জন্য ভাইরাসের মধ্যে জড় ও জীবীয় দুইটাই আছে, জড় ও জীবীয় দুইটাই থাকে। তো এগুলাই তখন তুমি লিখে দিবা, তাই না। তোমাকে যদি বলে এরকম যে ভাইরাসকে মানে এরকম উদ্দীপকে বুঝাই দিল, ওর এই বৈশিষ্ট্যগুলো লিখো, তখন তুমি এভাবে লিখে দিবা। ওকে, এবার আসো T2 ভাইরাসের গঠন। ভাইয়া এটা 5 স্টার দিয়ে রাখবা, হ্যাঁ এটা আসবে T2 ভাইরাসের গঠন। একদম এই যে ষড়ভুজাকৃতির মাথা, আমি কালকে তোমাদের একটা চিত্রের উপরে ফুল একটা ক্লাস নেব, জাস্ট চিত্র, ঠিক আছে, আমি জাস্ট চিত্রের উপরে তোমাদের ক্লাস নেব। তো এটা তোমরা করলেও বুঝবা, এখানেও তোমরা এগুলো অনেক আঁকছো যে T2, এই যে T2 এটা, ঠিক আছে, T2র এই ব্যাপারটা, এটা সব সুন্দর করে আঁকবা, দেখবা এখানে ষড়ভুজাকৃতির মাথা আছে, ভিতরে কি আছে, ডিএনএ আছে, এদিক থেকে ওর লেজের এই যে এদিকে এগুলো কি দেখো, এগুলো কি, এগুলো হচ্ছে স্পর্শক তন্তু। এখানে এটা কি থাকে, বেস প্লেটের নিচে এরকম কাটার মতো কি থাকে, স্পাইক, এখানে কাটার মতো কি থাকে, স্পাইক, ঠিক আছে, কাটার মতো স্পাইক। এই জিনিসগুলো T2 এভাবে গঠন দেবে, এটা কিন্তু আসে, বারবার বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ T2। লাইটিক চক্র, ভাইয়া আরেকটা 5 স্টার টপিক পাওয়া গেছে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইটিক চক্র আসবে, কোনো না কোনো বোর্ডে ভাই এটা আসবে, লিখে রাখো।
লিখে রাখো, এটা আসবেই। তো এটা ভালো করে দেখে যাও ভাই, ছবি আঁকবা। হ্যাঁ, ওই যে একটা ভাইরাস ঢুকবে, ঢুকে ও কি করবে, ভাইরাস তার ডিএনএটাকে ঢুকাই দিবে, মানে T2 ভাইরাসটা একটা ব্যাকটেরিয়ার ভিতরে তার ডিএনএ প্রবেশ করায় দেয়। ওই ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে সে সংখ্যা বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করে সে আস্তে আস্তে কি করবে, একটা থেকে অসংখ্য মানে ভাইরাস তৈরি করবে। সো এইভাবে করে ব্যাকটেরিয়ার ভিতরে ও সংখ্যা বাড়াবে। ভাইরাস কি করলো, ব্যাকটেরিয়ার দেহের ভিতরে তার সংখ্যা বাড়াবে এবং ফাইনালি ওইখান থেকে পূর্ণাঙ্গ অনেকগুলো ভাইরাস তৈরি হবে। সো এই যে পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হয় ও এখান থেকে বের হবে, এখান থেকে কি হবে, বের হবে, ফাইনালি বের হয়ে গেল। তো এই হচ্ছে লাইটিক চক্র। এটা কি লাইটিক চক্র। আচ্ছা, ওকে ফাইন। এবার আসো, এই যে লাইটিক চক্র, এই লাইটিক চক্রের এই ধাপগুলো একটু দেখে নিবা। সংযুক্তি, ফার্স্ট ডিএনএ প্রবেশ, এরপরে কি অনুলিপন। তাহলে সংযুক্তি হইলো, সংযুক্তি করলো, এগুলো স্টেপ পয়েন্ট পয়েন্ট করে লিখলে মানে তুমি 4 পাবা। সংযুক্তি হইলো, ডিএনএ প্রবেশ করলো, সেখানে গিয়ে সে অনুলিপন করলো, সংখ্যা বাড়ালো, এই যে এগুলো লিখবা। বিভিন্ন অংশ, তার মাথা, লেজ, সবগুলোকে, ভাইরাসের মাথা, লেজ, এগুলোকে একসাথে করলো, করার পরে নতুন ভাইরাসটা ব্যাকটেরিয়ার প্রাচীরকে নষ্ট করে বের হয়ে গেল। এইটা হচ্ছে লাইটিক চক্র। তো লাইটিক চক্র যখন আসবে, লাইটিক চক্রে তোমাকে এইভাবে পয়েন্ট পয়েন্ট করে ব্যাখ্যা করে ছবিটা দিবা, এই লেখাগুলো লিখবা, তোমার ভাইয়া নাম্বার দেবে, তুমি 4 পাবা। ঠিক আছে, এখানে 4 পাবা। এবার আসো ভাইরাসে, এইটা তোমাকে মাঝে মাঝে আসতে পারে। 3 স্টার দিয়ে রাখলাম। ভাইরাসের মানব কল্যাণে ভূমিকা কি, মানে ভাইরাসের উপকারিতাগুলো কি কি ভূমিকা রাখতে পারে। তো ভাইরাস থেকে যেমন বলা হয় যে অনেক রোগের টিকা বানানো হয়েছে, বসন্ত, প্লেগ, এগুলো টিকা বানানো হয়েছে। ঠিক আছে, অনেক রোগ, আমাশয়ের ঔষধ বানানো হয় ভাইরাস থেকে। ঠিক আছে, অনেক ব্যাকটেরিয়া, ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করা হয় ভাইরাসের মাধ্যমে, কারণ ভাইরাস কি করলো, অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। তো এটা ভালো দিক। তারপরে তোমার হচ্ছে বলা হয় যে লাল টিউলিপ ফুলে সাদা সাদা দাগ তৈরি হয়, কেন, এটার জন্য, এইটার জন্য। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ভাইরাসের মানব কল্যাণে ভূমিকা। ওকে ফাইন। এরপরে আসো একটা আদর্শ ব্যাকটেরিয়া, তোমার এটা লাগবে। এই যে ছবিতে এখানে যেভাবে দেখতে পাচ্ছ ভাইয়া, এই আদর্শ ব্যাকটেরিয়ার ছবি ঠিক এইভাবে আঁকবা, এইভাবে এখানে এঁকে দিবা। ঠিক আছে, আদর্শ ব্যাকটেরিয়া, একটা আদর্শ ব্যাকটেরিয়ার ছবি। ওকে, আচ্ছা। তো এইখানে যা আছে, ধরো ফ্ল্যাজেলা, এখানে পিলি দেখা যাচ্ছে, পিলির মতো, কাটার মতো, এইখানে তোমার হচ্ছে ক্যাপসুল আছে, এই জায়গায় হচ্ছে পর্দা আছে। দেখো এই যে এটা কি কি, কোষ ঝিল্লি, এটা কি, এখানে কোষ ঝিল্লি, এইখানে ভিতরে মেসোজোম, এইখানে আছে রাইবোজোম, এইখানে তোমার হচ্ছে ক্যাপসুল, বাইরের এই লেয়ারটাকে ক্যাপসুল বলে, এই যে সুতার মতো এগুলাকে ফ্লাজেলা বলে, তাই না। তো এইখানে যা যা আছে তুমি যদি এটা দেখাতে পারো, এইটা ইউজুয়ালি তোমাদের গ নাম্বারে অনেক আসে। হ্যাঁ, 3 নাম্বার মানে গ নাম্বার প্রশ্নে সাধারণত ওই ব্যাকটেরিয়ার ছবিটা আসে। তো ব্যাকটেরিয়াটা একটু দেখে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখছে। অণুজীব চ্যাপ্টার থেকে তো আসে, এমন হইতে পারে 2টা সিকিউ দিতে পারে তোমাদের, বলা যায় না, মানে হইতেও পারে কোনো কোনো বোর্ডে। এরপরে আসো আরেকটা কি আসবে, ব্যাকটেরিয়ার উপকারিতা। হ্যাঁ, ব্যাকটেরিয়া যদি গ নাম্বারে আসে, অনেক সময় ঘ নাম্বারে তোমাকে দিবে ওই যে উদ্দীপকের ওই জীব, এই জীবটির, হ্যাঁ, এই অণুজীবটির জীবনে ওর গুরুত্ব ব্যাখ্যা করো, বা ওর অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থনৈতিক গুরুত্ব যখন তোমাকে বলবে, তখন তুমি ওর উপকারিতা অপকারিতা 2টাই লিখবা, যদি তোমাকে বলো অর্থনৈতিক গুরুত্ব। আর যদি তোমাকে এভাবে বলে আলাদা করে উপকারিতা, তাহলে তুমি উপকারিতাটা লিখবা, ভালো দিকটা। আর যদি বলে অপকারিতা, তাহলে খারাপ দিকটা লিখবা। বুঝে গেল? তো এই যে ব্যাকটেরিয়ার, দেখো এখানে আমরা উপকারিতাটা যদি বলি, চা, কফি, তামাক শিল্পে আমরা বলি কি মেগাটেরিয়াম। চা কফি অনেক মেগা একটা ইন্ডাস্ট্রি, তাই না, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, চা কফির ইন্ডাস্ট্রি, টোবাকো ইন্ডাস্ট্রি, এগুলা। তো এখানে কি মেগাটেরিয়াম, মেগা, এই ব্যাকটেরিয়াটা লাগবে। আচ্ছা, দুগ্ধজাত শিল্পে, দুগ্ধজাত, আচ্ছা দুগ্ধে কি থাকে, ল্যাকটোজ থাকে, তাহলে যত ব্যাকটেরিয়ায় ল্যাকটিস, ল্যাকটো, তার মানে এরা কি, এরা হচ্ছে ভাইয়া দুগ্ধ শিল্পে, দই এগুলো বানানোতে সাহায্য করবে। আচ্ছা ফাইন। পাট শিল্পে, পাট শিল্পে কোনটা লাগবে, মনে রাখো, পচা। হ্যাঁ, পচা, তাহলে পচা পাট
পচা, হ্যাঁ পাটের আঁশকে পচায় আঁশ ছাড়াইতে হবে। তো চ সি কি ক্লস্ট্রিডিয়াম, পাটের আঁশ ছাড়ানোতে আমাদের ক্লস্ট্রিডিয়াম লাগবে। আমরা লিখি না পচা, পচা লিখি না, এভাবে ইংরেজিতে তো এরকমই লেখো তোমরা। আচ্ছা তারপরে দেখো তাহলে এই যে পচা, তাহলে এখানে মনে রাখবা কি পাটে সিএইচ ক্লস্ট্রিডিয়াম লাগবে। চামড়া শিল্পে, চামড়া শিল্পে কি, চামড়া শিল্পে মনে রাখবা ব্যাসিলাস। চামড়া শিল্পে কোনটা, চামড়া শিল্পে ভাইয়া ব্যাসিলাস লাগবে। এই তো এই যেগুলো হচ্ছে উপকারিতা, এগুলো উপকারিতা। আরো আছে উপকারিতা ব্যাকটেরিয়ার বায়োগ্যাস তৈরিতে, টেস্টিং সল্ট প্রস্তুতিতে, রাসায়নিক পদার্থ প্রস্তুতি, এই যে অ্যাসিটোন ভিনেগার এগুলো বানানোতে হ্যাঁ লাগে। আরেকটা হচ্ছে এটা মনে রাখবা নাইট্রোজেন সংবন্ধনেও প্রয়োজন। নাইট্রোজেন সংবন্ধনে আমরা জানি হ্যাঁ যে বাতাসের নাইট্রোজেনটাকে নাইট্রেট যৌগে পরিণত করে। এই নাইট্রোজেন সংবন্ধনে ক্যাপ সিএপি ক্যাপ, তাহলে এটা কি ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম তারপরে হচ্ছে তোমার অ্যাসিটোব্যাক্টর, সরি অ্যাজিটোব্যাক্টর আর সিউডোমোনাস। ওকে এগুলো তোমাদের বইয়ে আছে তোমরা জানো, ক্লস্ট্রিডিয়াম অ্যাজিটোব্যাক্টর সিউডোমোনাস, এরা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে। ঠিক আছে, তো এগুলো এমসিকিউতেও আসে, সিকিউতেও আসে। সিকিউতে আসলে একটু পয়েন্ট পয়েন্ট করে লিখবা যে এখানে এটা লাগবে, এখানে এটা লাগবে, এই ব্যাকটেরিয়াগুলা লাগবে। আচ্ছা এবার আসো অপকারিতা, বললাম না খারাপ দিকটাও জানতে হবে। হ্যাঁ যদি তোমাকে আলাদা করে এটাও বলতে পারে অপকারিতা, হ্যাঁ অপকারিতা এগুলো আসে। হ্যাঁ ব্যাকটেরিয়ার এই গুরুত্বটা কিন্তু আসে, অনেক প্রচুর আসে। তো খাদ্যদ্রব্যের পচন, প্রথমে কি, প্রথমে দেখবা যখনই কোনো অপকারিতা বলবে চিন্তা করবা এইটার অপকারিতা কি। ধরো ভাইরাসের অপকারিতা খারাপ দিক বললো, কি বলবা? ভাই ভাইরাস মানুষের দেহে রোগ করে, ভাইরাস উদ্ভিদের দেহে রোগ করে, ভাইরাস গবাদি পশুর দেহ রোগ করবে। হ্যাঁ বললাম। এরপরে ধরো তোমাকে ব্যাকটেরিয়ার খারাপ দিক কি, তাহলে প্রথমেই বলবা ভাই ও মানুষের রোগ করে, মানুষের দেহে রোগ করে ব্যাকটেরিয়া। এরপরের পয়েন্টে কি লিখবা, উদ্ভিদ দেহেও রোগ করে। এরপরে কি লিখবা, ভাই ও গবাদি পশুর, এখানেও এই ব্যাকটেরিয়ার মাধ্যমে রোগ ঘটে। তাহলে হইলো তিনটা কমন, মানুষ, গবাদি পশু, উদ্ভিদ। আচ্ছা এরপরে তুমি লিখবা খাদ্যদ্রব্যের পচন, পচনে হ্যাঁ ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, তাই না, বিষাক্ত করে দেয় খাদ্যগুলোকে। আচ্ছা এটা গেল। মাটির উর্বরতা নষ্ট করে দেয়, ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স। দেখো নাইট্রিফিকান ব্যাকটেরিয়াগুলো ভালো, এরা নাইট্রেট যৌগে পরিণত করে, কারণ নাইট্রেট উপাদানটা উদ্ভিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নাইট্রেট। তো এই ডিনাইট্রিফিকান্স কি করে, উল্টা কাজ করে, ও নাইট্রেট যৌগটাকে ভেঙে দেয়, মানে খারাপ। সো ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স ওর কাজ কি, ডিনাইট্রিফিকেশন, মানে মাটির উর্বরতাটাকে নষ্ট করে দিবে। হ্যাঁ আচ্ছা তারপরে আসো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। ম্যালেরিয়ার জীবন চক্রে এই এরিথ্রোসাইটিক মানে লোহিত রক্ত কণিকায় যে ধাপটা, সেটা তোমাদের বেশি আসবে, সেটা বারবার আসবে। অনেক ক্লাস করাইছি, অনেক কিছু পড়াইছি এগুলোর মাধ্যমে, তো তোমরা এগুলো দেখছো, ওয়ান শট ক্লাস আছে, সেখানে গিয়েও দেখে আসতে পারো। বাট এই জিনিসগুলা তোমার পুরাটা লাগবে। ঠিক আছে, সুন্দর করে ছবিটা এখানে যেভাবে আছে বইয়ের মতো করে যদি এভাবেও ছবিগুলা একে একে একটু লেবেলিং করে দিয়ে আসতে পারো, তুমি পাবা। যেমন এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি হয় দেখো তো, প্রথমে এই যে যকৃত থেকে মেরোজয়েড গুলো আসে, এই যে মেরোজয়েড, ওরা এসে কি হয় ট্রোফোজয়েটে পরিণত হয়, যে ট্রোফোজয়েট হয়। ট্রোফোজয়েটের পরে ওরা কি হয় বলতো, সিগনেট রিং, কি হবে সিগনেট রিং দশায় পরিণত হয়। সিগনেট রিং দশার পরে যে দেখো অ্যামিবার মতো দেখতে হয়, এটাকে বলি আমরা অ্যামিবয়েড ট্রফোজয়েট। অ্যামিবয়েড ট্রফোজয়েটের পরে ওর এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এটাকে আমরা বলি কি সাইজন্ট। কি বলা হয়, সাইজন। এই সাইজন থেকে তারপরে তার এখানে একটা গোলাপের মতো পাপড়ির মতো অংশ দেখা যায়, একটা গঠন দেখা যায়, এটাকে বলে রোজেট। এই রোজেট থেকে ফাইনালি তোমার এইখান থেকে গ্যামেটোসাইট গুলা তৈরি হবে, পুং গ্যামেটোসাইট, স্ত্রী গ্যামেটোসাইট, এই দুইটাই তৈরি হবে। তার মানে আরবিসি কে নষ্ট করে, আরবিসির প্রাচীরকে নষ্ট করে সে কি তৈরি করতেছে, গ্যামেটোসাইট তৈরি করতেছে। এই জিনিসটা এরিথ্রোসাইটিক, মানে এরিথ্রোসাইট মানে কি লোহিত রক্তকণিকা। এখানে কিভাবে এই ম্যালেরিয়ার জীবন চক্রটা হয় সেটাকে আমরা বলি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা আসতে পারে
আসেও, ম্যালেরিয়া থেকে আসলে সাধারণত এরিথ্রোসাইটিকটা আসে। তো ম্যালেরিয়ার ওভারঅল জিনিসগুলো একবার দেখে যাবা। হ্যাঁ, এখানে আমি একটু পয়েন্ট করে লিখেও রাখছি, তো তুমি যদি এগুলো একটু দেখে যাও পয়েন্ট 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 করে, মানে যখন আসবে আমরা একটা ডায়াগ্রাম আঁকবো, আঁকার পরে একটু লিখা উচিত। যদি তোমাকে ওইখানে 4 নাম্বার থাকে, যদি 4 নাম্বারের জিনিস থাকে, তাহলে তোমাকে একটু লিখতে হবে, তাহলে ফুল নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে চিত্র এঁকে চলে আসলা, হয়তো স্যার ভাবলো 4 নাম্বারের প্রশ্ন, ও খালি একটা এই ছবিটা এঁকে চলে আসলো, কিছু লিখলো না। তো তুমি যদি একটু ধাপগুলো লিখে লিখে হালকা একটু ব্যাখ্যাও দিয়ে আসো, তাহলেও নাম্বার ভালো পাবা। এই জন্য ভাইয়ার এখানে আছে, তুমি একবার রিডিং দিয়ে যেতে পারো যে ভাই এটা এটার পরে এটার পরে এটার পরে কি কি। ম্যালেরিয়া জীবাণুর জনুক্রম, ম্যালেরিয়া জীবাণুর জনুক্রম এটা। তো ম্যালেরিয়া জীবাণুর জনুক্রম, জনুক্রম মানে কি বলতো? ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা, এই জিনিসটা চলতে থাকে। এটাই হচ্ছে জনুক্রম, যে ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা এভাবে করে করে চলতে থাকবে। আচ্ছা, তো এটা ম্যালেরিয়ার জীবনচক্রে কি হয়? ওর যে স্পোরোজয়েড থেকে শুরু করে এই ট্রফোজয়েড, মেরোজয়েড, যত কিছু ধাপ হয়, গ্যামিটোসাইট পর্যন্ত ও হ্যাপ্লয়েড। এরপরে জাইগোট থেকে শুরু করে জাইগোট, উওকিনেট, উওসিস, এরা হচ্ছে ডিপ্লয়েড। তো এটা হচ্ছে ও ডিপ্লয়েড দশা, এটা হ্যাপ্লয়েড। সো এই যে ডিপ্লয়েডের পরে হ্যাপ্লয়েড, আবার ডিপ্লয়েড, এই ঘটনাটাকে আমরা কি বলি? জনুক্রম বলি। হ্যাঁ, জনুক্রম। জনু কি? জেনারেশন, ক্রম হচ্ছে সিকোয়েন্স, তাই না? একটার পরে একটা আসতেছে। তো এই যে হ্যাপ্লয়েডের পরে ও ডিপ্লয়েড, এই জিনিসটাকে আমরা জনুক্রম বলি। আচ্ছা, এর পরের চ্যাপ্টার দেখো, নগ্নবীজি, আবৃতবীজি। কি বলছি? নগ্নবীজি এবং আবৃতবীজি। ওকে, এই উল্টাপাল্টা কমেন্ট করবা না, হ্যাঁ? ওকে, এইটুকু পর্যন্ত তোমাদের কারো প্রবলেম থাকলে ভাইকে জানাবা। ভাইরাসের দ্বিভাজন ওগুলা তোমাদের আসবে না। বলো। ওকে, ক্লিয়ার। ওকে, তোমাদের কিন্তু আমি একটা বলি, তোমরা মানে 25 ব্যাচের তোমরা কিন্তু অনেকটা ডেভিয়েটেড হয়ে গেছো অ্যাকচুয়ালি, তোমাদের ওই যে পরীক্ষাটা পেছানোর পর থেকে, যে মাইলস্টোন কলেজের যে ইনসিডেন্টটা হইলো। তো তোমরা কিন্তু মানে সবারই আমি এটা বুঝতেছি যে একটা পরীক্ষা পিছাই গেলে গাটা ছেড়ে দেয়, একটা মাঝখানে একটা ব্রেক এসে গেছে, যেই উদ্যমে যাচ্ছিলা তোমরা, ওই উদ্যমটা থেকে সবার একটা মানে পিছু টান কাজ করতেছে যে আরে পড়বো। এরপর আবার ধাক্কাটা খাবে বায়োলজি ফার্স্ট পেপারে। তো একটু খেয়াল রাখো, হ্যাঁ, বায়োলজি ফার্স্ট পেপারে শুরুতে ধাক্কাটা খেও না, তারপরে সেকেন্ড পেপারে আর টাইম পাবা না, কান্নাকাটি করবা। তো ফার্স্ট পেপারটাই অনেক সিরিয়াসলি দাও, যেন যেমনই প্রশ্ন আসুক তুমি পারো। সেকেন্ড পেপারে না হলে ভাইয়া তুমি ধাক্কা কুলায় উঠতে পারবা না। হ্যাঁ, একদিন টাইম আছে, কি করবা তখন? কারণ ভাইয়া কিছু পড়ি নাই তখন, যে এটা বুঝি নাই, দ্যাট উইল বি টু লেট। হ্যাঁ, তো এই জন্য এখন থেকে একটু এখন থেকেই কিন্তু ফুল, আগামী যে 2 দিন আছে ফুল এটার জন্য টাইম দিও। আর হেলায় ফেলায় কাটেও না। ওকে, সাইকাসের মূল, এটা থেকে ভাইয়া প্রশ্ন থাকবেই, এটা থেকে ভাইয়া প্রশ্ন থাকেই। 3 স্টার, খ নাম্বারে থেকে গ নাম্বারেও দেয়। সাইকাসের মূল কোরালয়েড মূল। এখানে কি হয় ভাইয়া, এই যে কিছু ব্যাকটেরিয়া থাকে, এই যে নস্ট্রক অ্যানাবেইনা, এরা কি করে? এরা মূলের আকারটাকে পরিবর্তন করে ফেলে। তো যার জন্য কি হয়, এই জিনিসটা ঘটে। তো আচ্ছা, নস্ট্রক অ্যানাবেইনা এদের মাধ্যমে সাইকাসের মূলটা কি হয়, একটু কোরালের মতো হয়। সামুদ্রিক কোরাল দেখছো না? কোরালের মতো হয়, উঁচু নিচু হয়ে যায়। তখন সাইকাসের মূলটাকে বলা হয় কোরালয়েড মূল। তো এই জিনিসটা অনেক আসে, এটা তোমাদেরকে পারতে হবে কিন্তু, হ্যাঁ, পারতে হবে। দেখো এবার সাইকাসের জনন, এটা খুবই কম আসে ভাইয়া, তাও যে কোনো বোর্ডে ঝামেলা করতে চাইলে সাইকাসের জননটা তোমার দিতে পারে।
হ্যাঁ, সাইকাসের জনন এটা ভালো করে দেখে যাবা, এখানে কিছু কথা আছে। পুং স্ট্রোবিলাস খেয়াল রাখবা। হ্যাঁ, এরকম পুং স্ট্রোবিলাস থাকে। সাইকাসের পুরুষ জনন প্রজনন তন্ত্রে কি থাকে, এরকম পুং স্ট্রোবিলাস থাকবে, এরকম পুং রেণুপত্র, এই পুং স্ট্রোবিলাসের ভিতরে এরকম পুং রেণুপত্র, ঠিক আছে, এরকম পুং রেণুপত্র আছে। আচ্ছা, তো পুং রেণুপত্র, এই যে পুং রেণুপত্রটা, এই পুং রেণুপত্রে দেখো পুং রেণুপত্র, ঠিক আছে, এই যে পুং রেণুপত্র, এই পুং রেণুপত্রে তুমি এরপরে আরেকটু এভাবে দেখাইলা, ঠিক আছে, এই যে এটা এই এই পুং রেণুপত্র, এই পুং রেণুপত্রের ভিতরে তোমার কি থাকবে, সোরাস থাকবে। পুং রেণুপত্রের ভিতরে কি থাকবে, এরকম সোরাস থাকবে, এভাবে দেখাবা। তাহলে পুং স্ট্রোবিলাস, স্ট্রোবিলাসের ভিতরে পুং রেণুপত্র, পুং রেণুপত্রের ভিতরে ভাই এরকম কি থাকে, এগুলাকে বলে, এগুলাকে বলা হয় সোরাস। এগুলাকে কি বলে, সোরাস। এই সোরাসের ভিতরে কি থাকে, সোরাস গুলা কি দিয়ে তৈরি, স্পোরাঞ্জিয়াম দিয়ে তৈরি। তাহলে সোরাসের ভিতরে তোমার এরকম বলবে সোরাসটা কি, তাহলে এরকম এক একটা সোরাস, এরা হচ্ছে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে, স্পোরাঞ্জিয়াম দিয়ে তৈরি। এটা স্পোরাঞ্জিয়াম দিয়ে, এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি হবে, স্পোর তৈরি হবে, স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর তৈরি হবে, এই জিনিসগুলো। ওকে ফাইন, হ্যাঁ হয়ে গেছে। এইটুকু জাস্ট লিখবা, লিখলে নাম্বার পাবা। নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য আসতে পারে, আসতে পারে, 3 স্টার দিয়ে রাখো। নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য, একটা কমন জিনিস আমি মনে রাখতাম কি জানো, নগ্নবীজিতে নাই নাই, নগ্নবীজিতে কিছুই নাই, নতে নগ্নবীজি নতে নাই, আবৃতবীজিতে আতে আবৃতবীজি আতে আছে। হ্যাঁ, আতে আবৃতবীজি আতে আছে। তো যেমন দেখো নগ্নবীজির ব্যাপারটা কি, গর্ভাশয় নাই, নগ্নবীজিতে গর্ভাশয় নাই। তো গর্ভাশয় নাই মানে কি, ফল নাই। গর্ভাশয় নাই মানে কি, ফল নাই। আচ্ছা, তারপরে এখানে দেখো কি বলছে যে ওকে গর্ভাশয় নাই, ফল নাই, এরপরে তোমাকে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েমও ভাইয়া এখানে নাই, নগ্নবীজিতে নাই, আবৃতবীজিতে আছে। জাইলেম, জাইলেম ফ্লোয়েমে তোমার হচ্ছে সঙ্গী কোষ, ভেসেল, এগুলো আছে, আবৃতবীজিতে আছে। নগ্নবীজিতে দ্বিনিষেক হয় না, দ্বিনিষেক হয় না, আবৃতবীজিতে দ্বিনিষেক হয়, ঠিক আছে। এই যে নাই আছে, এগুলা হচ্ছে কমনলি নগ্নবীজি আবৃতবীজির পার্থক্যে তুমি এগুলা লিখবা, এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখে নিতে পারো, ঠিক আছে, এখানে দেখে নিতে পারো, এখানে ভাইয়ের কাছে একদম গুছানো দেওয়া আছে তোমাদের। হ্যাঁ ওকে, দেখো এরপরে আসো ধানের এই যে পুষ্প সংকেত। আচ্ছা, পুষ্প সংকেত ইদানিং আর তেমন আসতে দেখা যায় না। হ্যাঁ, পুষ্প সংকেত খুব একটা আসতে দেখা যায় না। হ্যাঁ, এটা এমনি তাকায় দেখতে পারো, 2 স্টার দিয়ে রাখলাম, বাট আসে না। হ্যাঁ, আচ্ছা, পোয়াসি গোত্রের পুষ্প প্রতীক, পুষ্প প্রতীক, এই পুষ্প প্রতীকটা মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় কিছু কিছু জায়গায়। তো পুষ্প প্রতীকটা আমি বলবো 3 স্টার। কি 3 স্টার পুষ্প প্রতীক এরকম দেখায়। হ্যাঁ, এটা তোমরা অনেক ক্লাসেই তোমরা পড়ছো, ধরো এরকম দেখাইছি। হ্যাঁ, ধরো এই যে 2টা অংশ, ঠিক আছে, লেমা প্যালিয়া, লেমা প্যালিয়া, ঠিক আছে, এইখানে 2টা পুষ্পপুট, পুষ্পপুট, এইখানে একটা গর্ভাশয়, ঠিক আছে, গর্ভাশয় আছে, আর এই দিক থেকে তোমার হচ্ছে একটা গর্ভাপত্র, এগুলো হচ্ছে পুংকেশর, 6টা এরকম পুংকেশর। পুংকেশর কয়টা, 6টা। গর্ভপত্র কয়টা, একটা। গর্ভপত্র কয়টা, একটা। পুংকেশর 6টা। এদিক দিয়ে পুষ্পপুট আছে 2টা, লেমা প্যালিয়া। ওকে, এইটুকু, এগুলো তোমাদের আসে, মাঝে মাঝে দিতে পারে পোয়াসি গোত্রের পুষ্প প্রতীক, এর জন্য তোমাদেরকে একটু দেখায় রাখলাম। পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য ভাইয়া 5 স্টার মাস্ট আসবেই, যে কোনো বোর্ডে এটা লিখে রাখো, পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য এসে গেছে, এগুলা লিখতেই হবে তখন। এমসিকিউ বলো, সিকিউ বলো, সব জায়গায় পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য তোমার জন্য মাস্ট। তাহলে কাণ্ড ফাঁপা, পাতাটা লিগিউল বিশিষ্ট, পুষ্প বিন্যাসটা স্পাইকলেট, পরাগধানী সর্বমুখ, গর্ভমুণ্ড পালকের মতো, ফলটা কেমন, ক্যারিওপসিস আমরা পড়েছি এগুলো, অমরা বিন্যাস, মূলীয়,
সব আগের পড়া, মানে তোমার অনেক আগে থেকে এগুলো তোমাদের পড়ে আসছে। তো এই জিনিসগুলা লিখতে হবে, একদম ডিরেক্ট বলবে পোয়াসি গোত্রের শনাক্তকারী। পোয়াসি গোত্রের উদাহরণ কি? ধান, তাই না? ধান, এগুলো তো ধান, গম, ঘাস। তো ওই পোয়াসি গোত্রের এগুলো দিয়ে তোমার একটা ধানের কথা বলে দিবে, বলবে যে ওর শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তো তখন তোমাকে একটু এগুলো লিখতে হবে, শনাক্তকারী বৈশিষ্ট্য বললে এটা লিখতে হবে। আর যদি বলে গুরুত্বপূর্ণ উদ্ভিদ, এই যে গুরুত্বগুলো, যে এই পোয়াসি গোত্রের গুরুত্বটা তুমি ব্যাখ্যা করো আমাকে। কি বলছে? পোয়াসি গোত্রের গুরুত্বটা ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, তখন কি করবা দেখো, ছবি অবশ্যই, যেখানে ছবি লাগে সেখানে ছবি দেবো। যেমন এই যে গুরুত্বপূর্ণ, ওর গুরুত্ব, পোয়াসি গোত্রের উদ্ভিদগুলোর গুরুত্ব কি, তখন তোমার ছবি লাগবে না, তখন যা পাবা এইভাবে লিখে দিবা। হ্যাঁ, ওর গুরুত্বগুলা। যেমন দেখো, আমরা ধান, তো ধান থেকে আমরা তো চাল খাই, তাই না? আচ্ছা, ভুট্টা, এগুলো থেকে, এই যে গম, গম থেকে আমরা কি করতে পারি? পাউরুটি তৈরি করি। আচ্ছা, তারপরে হচ্ছে দুর্বা ঘাস, এগুলোতে কি হয়? পশু খাদ্য, পশু খাদ্যে ব্যবহার হয়। আখের রস, আখ, এটা থেকে কি পাই আমরা? চিনি পাই, গুড় তৈরি করতে পারি, যেটা থেকে ফার্দার আমরা অ্যালকোহল তৈরি করতে পারি, তাই না? এটা বলছে। তারপরে বাঁশ, বাঁশও কি? পোয়াসি গোত্রের। তাহলে বাঁশ, বাঁশ থেকে আমরা কি করতে পারি? কাগজ তৈরি করতে পারি, তাই না? এরপরে এই যে আদা ঘাস, লেবু ঘাস, এগুলো থেকে আমরা সুগন্ধি তেল তৈরি করতে পারি। তার মানে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আছে, প্রত্যেকটা উদ্ভিদের গুরুত্ব আছে, তাই না? আখ, গম, ভুট্টা, হ্যাঁ, এগুলা থেকে ধান, বাঁশ, ঘাস, এগুলার গুরুত্ব আছে না? এই গুরুত্বগুলোর এই কথা এখানে বলছে পোয়াসি। আচ্ছা, তো কমন পোয়াসি গোত্রের এটা পারবো। মালভেসি গোত্রের পুষ্প প্রতীকটা আসবে, কোনো না কোনো বোর্ডে এসে গেছে ভাইয়া, এটা লিখে রাখো, 5 স্টার। কোনো না কোনো বোর্ডে এটা আসছে মালভেসি গোত্রের। হ্যাঁ, একদম এইটার ওই যে উপবৃতি, বৃতি, তারপরে কি পাপড়ি, এরপরে এইখানে একদম ভিতরে তুমি গর্ভাশয়, অমরা বিন্যাস সহ গর্ভাশয়টা দেখাবা, সাইড দিয়ে তার এগুলো কি পুংকেশর। এটা তোমাদের অনেক পড়াইছি, ওয়ান শট ক্লাস আছে ভাইয়ার, ওয়ান শট ক্লাসেও তুমি যদি না বুঝে থাকো তাহলে এটা দেখ, কিন্তু এইটা মাস্ট প্র্যাকটিস করবো, কারণ মনে রাখবা খালি যে ভাইয়া বলছে, এটা মাস্ট দেখে যাইবে, আসতেই পারে, মানে খুবই হাই চান্স মালভেসির পুষ্প প্রতীক তোমার আসতেছে। হ্যাঁ, অনেক বোর্ডেই আসবে, অনেক বোর্ডেই আসবে, তো এটা মাস্ট দেখে যাবা, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, পুষ্প প্রতীক। এরপরে আসো ওর বৈশিষ্ট্য, এই যে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, আর একটা 5 স্টার দিয়ে যাও। হ্যাঁ, মালভেসি গোত্রের পুষ্প প্রতীক আসলেই সাথে তার বৈশিষ্ট্যটা তোমাকে দিবে। মালভেসির বৈশিষ্ট্য তোমরা পড়েছ, জবা, খুব কমন, তাই না? জবা আর একটা ব্যাপার। আচ্ছা, জবা, তারপরে আর কি আছে? ঢেঁড়স, এরা কি মালভেসি গোত্রের। এখন দেখো, এই যে মালভেসি গোত্রের ঢেঁড়স, জবা, এদের কমন কয়েকটা বৈশিষ্ট্য চিন্তা করো তো। ঢেঁড়স তো তোমরা দেখছো, ঢেঁড়সটা কেমন? একটু স্লিপারি থাকে না? ওর ভিতরে ঢেঁড়সকে কাটলে মনে হয় না একটা পিচ্ছিল একটা রস? তো এটা কি দেখো, এদের পিচ্ছিল পদার্থ, এদের কচি অঙ্গগুলো পিচ্ছিল পদার্থ যুক্ত, যেটাকে বলে মিউসিলেজ। কি বলে? মিউসিলেজ। ওকে, ফাইন। এদের সাধারণত মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। হ্যাঁ, উপপত্র বুঝো, পাতার নিচে ছোট ছোট পাতা, পাতার নিচে ছোট ছোট পাতা, যেগুলোকে বলে উপপত্র। আচ্ছা, ওর পাপড়ির বিন্যাসটা টুইস্টেড ধরনের। হ্যাঁ, পুংকেশর, অনেক পুংকেশর থাকে, এগুলো বলছে এক গুচ্ছ, গুচ্ছাকারে থাকে। ওর পরাগধানীটা বৃক্কাকার, আমরা জানি, এই যে এরকম ছিল। পরাগধানীটা কেমন? এই যে এরকম পরাগধানী, বৃক্কাকার, এক প্রকোষ্ঠ, এক প্রকোষ্ঠ, একটাই প্রকোষ্ঠ আছে। পরাগ রেণু বড় ও কণ্টকিত। পরাগ রেণুটা কেমন? অনেক বড় এবং কাটা কাটা, কাটা কাটা যুক্ত, ঠিক আছে? কাটা কাটা যুক্ত। অমরা বিন্যাস অক্ষীয়। অমরা বিন্যাস কেমন? অক্ষীয়, অক্ষীয় অমরা বিন্যাস, অক্ষীয় অমরা বিন্যাস, অক্ষ বরাবর থাকে। অক্ষ বরাবর। এবার আসো গুরুত্বপূর্ণ উদ্ভিদ, ঠিক আছে? গুরুত্বপূর্ণ উদ্ভিদ, তো গুরুত্বপূর্ণ উদ্ভিদে দেখো এই জায়গাটায় কি আছে? এই জায়গাটায় এই যে দেখো, ঢেঁড়সে লৌহ থাকায় নিয়মিত খেলে শারীরিক দুর্বলতা দূর হয়। আচ্ছা, মালভেসি গোত্রের অনেক উদ্ভিদ সবজি হিসেবেও থাকে, স্যুপ তৈরিতে ঢেঁড়স ব্যবহৃত হয়। জবা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, তাই না? আচ্ছা, তারপরে কার্পাসের ফল থেকে কার্পাস তুলা পাওয়া যায়। কার্পাসও হচ্ছে তোমার এর একটা
উদাহরণ এগুলো। এরপরে বলা হয় ঢেঁড়স, যেমন ঢেঁড়সটা বহুমূত্র রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয়, বহুমূত্র রোগে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে, বহুমূত্র রোগের চিকিৎসায় ঢেঁড়স ব্যবহৃত হয়। হ্যাঁ, জবা হচ্ছে তোমার অর্শ রোগের চিকিৎসায় জবা ব্যবহৃত হয়, এগুলো একটু মাথায় রাখবা। এখন দেখো কার্পাস থেকে কার্পাস তুলা, জবা তো এমনিও তোমার বাগানের সৌন্দর্য, এগুলোতে ব্যবহৃত হয়। এবার ব্যাপার হচ্ছে একটা প্রশ্ন তোমাদের আসে যে এই পোয়াসি আর মালভেসি এই দুইটা গোত্রের মধ্যে কোনটা উন্নত, কোনটার অর্থনৈতিক গুরুত্ব বেশি, কোনটার অর্থনৈতিক অবদান বেশি। যাই আসুক তোমার মাথায় রাখতে হবে মালভেসি থেকে পোয়াসি গোত্রের গুরুত্ব অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। মালভেসি থেকে পোয়াসি গোত্রের গুরুত্ব বেশি, ঠিক আছে, এটা মাস্ট। যাই আসুক তুমি দেখবা, কারণ দেখো ধান, গম, ভুট্টা এগুলো থেকেই তো আমরা বেশি পাই, তাই না, এগুলো থেকেই আমরা বেশি পাই, সো এইখান থেকে আমরা পাবো। ওকে, এই যে দেখো এটা অনেক প্রশ্ন আসে, পোয়াসি গোত্র থেকে মালভেসি গোত্র থেকে, মানে পোয়াসি গোত্র মালভেসি গোত্র থেকে উন্নত কেন, কেন উন্নত? এই যে চাল পাও পোয়াসি গোত্র থেকে, চাল, আটা, ময়দা, হরলিক্স, যা লাগে, অ্যালকোহল, চিনি, সবই তো এখান থেকে পাওয়া যাচ্ছে। বাঁশ থেকে তুমি বিভিন্ন আসবাবপত্র বানাইতে পারতেছো, কাগজ বানাইতে পারতেছো। তার মানে এই পোয়াসি গোত্রের অর্থনীতির সীমাটা অনেক বেশি। ওকে, আচ্ছা হয়ে গেল। তাহলে আমাদের 4টা চ্যাপ্টার শেষ। মানে ভাইয়া বললাম তো, ভাইয়া তুমি খালি এগুলো দেখে যাও, ভাইয়ার যে টপিকগুলো ভাইয়া বলে দিছি, লিখে রাখছি, এগুলো দেখে যাও, তাই তোমার আর কিছু লাগবে না। হ্যাঁ, এই টপিকগুলাই এভাবে দেখে যাও, শেষ মুহূর্তে আমি এটা বলবো যে তোমার আর বেশি কিছু লাগবে না, তুমি খালি তাকাও। টিস্যু ও টিস্যু তন্ত্র, আচ্ছা এখান থেকে কোনগুলো বেশি আসে, কিভাবে আসে, এগুলো আমি বলে দিব। দেখো প্রথমে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যু কি? বিভাজিত হবে তাকেই ভাজক টিস্যু বলে। স্থায়ী টিস্যু কি? যার বিভাজন হবে না তাকে স্থায়ী টিস্যু বলবো, যার বিভাজন হবে না তাকে কি বলবা? স্থায়ী টিস্যু। আচ্ছা এখন দেখো এই ভাজক টিস্যুর এই বৈশিষ্ট্যটা 2 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, খুব যে আসে তাও না, মানে মাঝে মাঝে আসতে পারে ভাজক টিস্যু। এটা কি? জীবিত হবে, সহজ কথা, ও বিভাজন করবে তার মানে ও জীবিত হইতে হবে, ও বিভাজন ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, অনেক আকারের হয়ে থাকে। আচ্ছা এভাবে মনে রাখবা ভাজক টিস্যু কি? বিভাজন হইতে হবে না। এখন যে জিনিসটা পাতলা হবে সেটা বিভাজন হওয়া সহজ। ধর একটা পাতলা জিনিসকে ছিঁড়া অনেক ইজি, তাই না? আর একটা মোটা, তুমি জ্যাকেট দাও, তোমাকে জ্যাকেট দিলাম একটা মোটা, এটাকে ছিঁড়তে পারা অনেক কঠিন, তাই তো? আর একটা পাতলা গেঞ্জি দিলাম তোমাকে, তুমি এটা টেনে ছিঁড়ে ফেলবা। তার মানে যে জিনিসটা এভাবে মনে রাখবা যে এটা বিভাজন হবে, তার প্রাচীরটা, পর্দাটা কেমন হইতে হবে? পাতলা হইতে হবে, তাহলেই তো সে বেশি বেশি বিভাজিত হবে। আর যার প্রাচীরটা মোটা হবে সে কিন্তু সহজে বিভাজিত হবে না, ওই যে জ্যাকেটের মতো সহজে টেনে ছিঁড়তে পারবা না জ্যাকেটকে। তো এটা দেখো এই যে টিস্যুগুলার সেলুলোজ নির্মিত, আর মনে রাখবা যেখানেই সেলুলোজ আছে সেটা একটু পাতলা হবে, কাইটিন যেখানে আছে সেগুলো একটু মোটা হবে, সেলুলোজ গুলো একটু পাতলা পর্দা বিশিষ্ট হয়। তো পাতলা কোষ প্রাচীর, ওকে, নিউক্লিয়াসটা একটু বড়। সো ওর এই ভাজক কোষের, যেমন একটা ভাজক কোষের এরকম দেখো, এটা ভাজক কোষ, আবার বেনজিন ভেবো না, এরকম দিলাম। হ্যাঁ, ভাজক কোষের নিউক্লিয়াসটা অনেক বড়। সো নিউক্লিয়াস বড় হইলে দেখো ওর অন্যান্য জায়গা নেই, তার মানে ওর তখন কোষ গহ্বর নাই। এই জন্য দেখো ভাজক টিস্যুতে বলছে কোষ গহ্বর থাকে না, কারণ নিউক্লিয়াসটাই এত বড়, কোষ গহ্বর জায়গা নেই। ওকে, এভাবে একটা একটা করে রিলেট করে মনে রাখবা। কোষগুলো ঘন সন্নিবিষ্ট থাকবে, কাছাকাছি থাকবে, কারণ ওরা অনেক বিভাজন হয় না। তো দেখা যাচ্ছে যে এইটুকু জায়গার মধ্যে ওরা প্রচুর বিভাজিত হচ্ছে, তো ওরা নিজেকে জায়গা করে নেওয়ার জন্য সবাই একদম কাছাকাছি কাছাকাছি থাকে। তো কাছাকাছি থাকার জন্য ওদের আন্তঃকোষীয় ফাঁক থাকে না, ওদের কি থাকে না? আন্তঃকোষীয় কোনো গ্যাপ নাই। ওকে, দ্যাটস ইট। হলো, এবার শ্রেণী বিভাগটা সাধারণত তোমাদের উৎপত্তি অনুসারে এই শ্রেণী বিভাগটা বেশি আসে। যে আমরা ভাজক টিস্যুকে ভাগ করতেছি উৎপত্তি অনুসারে, দেখো প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি, উৎপত্তি অনুসারে। যেমন প্রারম্ভিকটা শীর্ষ দেশ থেকে তৈরি হয়েছে, প্রাইমারিটা কোথায়? ভ্রূণাবস্থায় তৈরি হয়েছে, আর সেকেন্ডারি ভাজক টিস্যুটা কোথা থেকে তৈরি হয়েছে? স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়েছে। তার মানে এক একজনের উৎপত্তি এক একটা জায়গা থেকে। এজন্য উৎপত্তি অনুসারে আমরা কি বলতেছি? কয় প্রকার? 3 প্রকার। উৎপত্তি অনুসারে 3 প্রকার দেখা যাচ্ছে। ওকে, আরেকটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে, এটাও অনেক ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। হ্যাঁ,
এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে কোষ বিভাজন অনুসারে দেখো মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। মাছ ভাজক টিস্যু কি? সবতলে বিভাজন ঘটবে ভাইয়া। হ্যাঁ, এদের এই যে উদাহরণগুলো পড়তে হবে, এগুলো আসে যে কোষ বিভাজন অনুসারে তুমি এটা ভাগ করো, তাহলে আমরা এটা মনে রাখবো। ঠিক আছে, মাছ। ওকে, তারপরে দেখো প্লেট ভাজক টিস্যু। প্লেট দুইটা তলে, কয়টা তলে? দুইটা তলে বিভাজিত হবে, দুইটা তলে বিভাজিত হবে। রিব ভাজক টিস্যু, রিব তাহলে কি? একটা তলে, একটা তল বরাবর আমার বিভাজন হবে। ঠিক আছে, এই বিভাজনের ফলে এক সারি কোষ সৃষ্টি হবে, যেমন বলা হয় বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জার রশ্মি। কাণ্ডের মজ্জা রশ্মি, ঠিক আছে, কাণ্ডের মজ্জা রশ্মি। তো এটা হচ্ছে রিব ভাজক টিস্যু, এটা রিব ভাজক টিস্যু। ওকে, এরপরে আসো উৎস অনুসারে। কি বলা হচ্ছে? উৎস অনুসারে। তো এটা তো আমি অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছি, সো এই জায়গায় আর আমি ব্যাখ্যা করে লিখলাম না। তোমরা উৎস অনুসারে যেগুলো পড়ছো, মানে যেগুলো এখানে দেখাইছি, প্রারম্ভিক, প্রাইমারি আর সেকেন্ডারি, এই তিনটা কোষ বিভাজন অনুসারে মাস, প্লেট, রিব, এগুলা এই দুইটা প্রকারভেদ ভালো করে পড়লেই তোমার হয়ে যাবে। হ্যাঁ, অন্যগুলো আর লাগবে না তোমাদের। ওকে, আচ্ছা, ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য, এটা আসতে পারে, 2 স্টার দিয়ে রাখো। ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য মাঝে মাঝে আসতে পারে, একবার দেখে নিবা। দেখো একটু আগে তুমি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়লা না? তুমি ভাজক টিস্যুর যা পড়ছো ঠিক তার উল্টা জিনিসটাই তো স্থায়ী টিস্যু। ঠিক আছে, হ্যাঁ। ও এখানে একটু না, এখানে একটু ভুল আসছে, এই জিনিসটা ভুল আনছে, এটা না, আমি তোমাদের এটা একটু, এটা ভুল আসছে, পয়েন্ট গুলা ভুল, এটা বাদ দাও, এটা বাদ দাও, আমি তোমাদের পয়েন্ট গুলা বলতেছি। এই যে এইটা দেখো, ভাজক টিস্যু, আমি মাত্র যেটা বলছি ওই অনুযায়ী তোমাদেরকে বলতেছি। দেখো টিস্যুটা কেমন, ও টিস্যুর ধরনটা কেমন থাকবে। হ্যাঁ, ভাজক টিস্যু এই জায়গায় দেখো ভ্রূণাবস্থায়, আচ্ছা লেখাগুলো তো আছে, আচ্ছা লেখা তো ঠিক আছে, উপরের টাইটেলে ভুল হয়েছে, ঠিক করে দেয়, তাইলে ভুল ঝামেলা হবে না। ভাজক স্থায়ী, ভিতরের লেখা ঠিক আছে, টাইটেলটা তোমাদের ভুলে টাইপ করছে। ওকে, তো দেখো টিস্যুর ধরনটা কি? এটা ভ্রূণাবস্থায় লাভ করে, একদম ছোটবেলায় ভাজক টিস্যু। আর তোমার স্থায়ী টিস্যুটা কি? পরবর্তীতে ভাজক টিস্যু থেকে পরবর্তীতে স্থায়ী টিস্যু আসে। ওকে, বিভাজন ক্ষমতা তুমি দেখো সক্ষম, বিভাজন হতে পারে, এটা কি? বিভাজনে অক্ষম, বিভাজনে অক্ষম। কোষের ধরন দেখো, এই কোষগুলো কি? অপরিণত, আর ওরা পরিণত। স্থায়ী টিস্যু তো একদম পার্মানেন্ট, স্থায়ী টিস্যু হচ্ছে বুড়া কোষ, মনে রাখবা। ভাজক কোষ হচ্ছে তরুণ কোষ, যার অনেক উদ্যম আছে, জিল আছে, ওটা হচ্ছে বুড়া কোষ। আচ্ছা, টিস্যুর অবস্থান দেখো, এদের কোথায়? উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে। ভাজক টিস্যুটা কোথায় থাকবে? বর্ধিষ্ণু, মানে যেখান থেকে বৃদ্ধি হবে এমন অঞ্চল থেকে। আর এখানে এটা থাকবে না, বর্ধিষ্ণু অঞ্চলে স্থায়ী টিস্যু থাকে না, বর্ধিষ্ণু অঞ্চলে ওর কোনো কাজ নেই। আচ্ছা, নিউক্লিয়াস থাকে, আকারে বড় হয়। ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা আকারে বড় হয়, ওরটা ছোট। হ্যাঁ, ওর কোষ গহ্বর দিয়েই ভরে গেছে, ওর জায়গাটায় কোষ গহ্বর, তো এই জন্য নিউক্লিয়াসটা ছোট হয়ে গেছে। নিউক্লিয়াসের অবস্থান এখানে কি বললাম? কেন্দ্রে, একদম কেন্দ্রে থাকবে ভাজক টিস্যুতে, একদম মাঝখানে। আর এইখানে কোথায় থাকবে? চলে যাবে। কেন? ওই যে বাবারও বললাম কোষ গহ্বর থাকে। তোমার স্থায়ী টিস্যুতে কি থাকে? কোষ গহ্বর থাকে, ওটার জন্য এক সাইডে চলে গেছে। এইগুলা যান্ত্রিক গুরুত্ব, এখানে যান্ত্রিক কাজে ওর ভূমিকাটা অনেক বেশি, যান্ত্রিক কাজে ও দৃঢ়তা বাড়ায়। এগুলো হচ্ছে কয়েকটা তোমার কথা। তো তুমি যদি এখানে ইউজুয়ালি আমরা বলি 5 থেকে 6টা বৈশিষ্ট্য লিখতে পারো, তোমার জন্য এনাফ। 5 থেকে 6টা যদি লিখতে পারো, হ্যাঁ, সাধারণত এত একদম 8টা 10টা লাগবে এমন না, 5 থেকে 6টা তোমার লাগবে। ওকে, যেই চিত্র দুইটা, টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টার পড়তে গেলে দুইটা চিত্র তোমাকে শিখতেই হবে। হ্যাঁ, দুইটা চিত্র তোমাকে শিখতে হবে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, হ্যাঁ, কাণ্ডের অন্তর্গঠন, এটাকে যদি আমি 5 স্টার না দিলেও এটা 4 স্টার দেই। হ্যাঁ, এই যে ছবিটা, এটা বারবার আমি অনেক প্র্যাকটিস করেছি, ওয়ান শট ক্লাসে আছে,
এটা আবার দেখে যাবা, হ্যাঁ, একদম লেভেলিং সহ সুন্দর করে। ভাইয়ার এখানেও আছে, পিডিএফটা পাবা তোমরা যারা টার্গেট এ প্লাস ওইখানে যুক্ত আছো, সেখানে পেয়ে যাবা, ঠিক আছে। তো ওই কোর্সে যারা আছো তারা পেয়ে যাবা। তো এটা গেল, হ্যাঁ। এরপরে আসো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। ভাইয়া মূল, এইটা হচ্ছে 5 স্টার। মূলটা আরো বেশি আসে, অনেক আসে। বিভিন্ন বোর্ডে মূলের অন্তর্গঠন তোমাকে আসবে, তখন তোমাকে সুন্দর করে ওই যে মূল ত্বক, তারপরে কি কর্টেক্স, মনে রাখবা মূলে তোমার অধতক থাকে না, মূলে অধতক থাকে না, কর্টেক্স থাকবে, গোল অন্ততক থাকবে, তার ভিতরে তোমার নিচে পরিচক্র, পরিচক্রের নিচে তোমার হচ্ছে জাইলেম ফ্লোয়েম গুলা দিবা, একদম ভিতরে মজ্জা দিবা, মজ্জার রশ্মি দিবা। এগুলোই একদম কমন। ছবি চিত্র ভাইয়া সব আঁকাইছি, কালকে একটা আলাদা ক্লাস নেব ছবির উপর ইনশাল্লাহ। তো এইগুলো দেখে গেলেই হয়ে যায়। তো এটা হচ্ছে তোমাদের জন্য মানে টাস্ক, যে মাস্ট এগুলা প্র্যাকটিস করবা। ভাই এই চ্যাপ্টার থেকে এটা থেকে একটা প্রশ্ন থাকেই, এই মূলের অন্তর্গঠন আর কাণ্ডের অন্তর্গঠন একবীজপত্রী। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, যে আরেকটা থেকে যেটা আসতে পারে, যেটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের 5 স্টার টপিক, সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যুর প্রকারভেদ। তো ভাস্কুলার টিস্যুর প্রকারভেদে এই যে এগুলাও ভাইয়া পড়াইছে অনেক ডিটেলসে, সংযুক্ত, অরীয় আর হচ্ছে কেন্দ্রিক, এই তিনটা প্রধান ভাগে। তো সংযুক্তর মধ্যে কি কি ভাগ আছে এটা পড়বা। অরীয়টা কোথায় পাওয়া যায় আমরা জানি, মূল, যে কোন উদ্ভিদের মূলে পাওয়া যায়। কেন্দ্রিকটা কোথায় পাওয়া যায়? কেন্দ্রিকটা পাওয়া যায় হচ্ছে ভাইয়া ওই যে 2 রকম আছে, হেড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক কই পাওয়া যাবে, লেপ্টোসেন্ট্রিক কই পাওয়া যাবে? লেপ্টোসেন্ট্রিক ড্রাসিনা, ইউকা, এগুলাতে। হেড্রোসেন্ট্রিক কই পাওয়া যাবে? টেরিস, লাইকোপোডিয়াম, হ্যাঁ, এগুলাতে। আচ্ছা গেল। এরপরে আসো একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য, 3 স্টার দিয়ে রাখি, ঠিক আছে। একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য, এটা মাস্ট দেখবা, ওকে, ওটা তো বলছি। আচ্ছা, এটা দেখো 3 স্টার দিয়ে রাখলাম, সব পড়ছো, অধতক থাকে না। মূলে একটা মাথায় জিনিস মাথায় রাখবা, মূলে কি কখনো কিউটিকল থাকবে? থাকবে না। কিউটিকল যদি একটা শক্ত আবরণ, মানে মোটা আবরণ, সে যদি মূলে থাকে, তাহলে মূল তো পানিগুলোকে শোষণ করতে পারবে না, পারবে? মূল পানি শোষণ পারবে না। তো এই জন্য মূলে কিন্তু কিউটিকল নাই। আবার অন্যদিকে দেখো তুমি, কাণ্ডে কিউটিকল থাকে। কাণ্ডে কিন্তু কিউটিকল আবরণটা থাকে। কেন ভাইয়া? কারণ কাণ্ড থেকে পানি বের হয়ে যেতে পারে, এই জন্য ওইখানে একটা কিউটিকল আবরণ থাকবে, যেন ওইখান থেকে পানিটা সহজে বের না হয়ে যায়। বুঝতে পারছো? তো যেখান দিয়ে পানি ঢুকবে, এভাবে মনে রাখবা, যেখান থেকে পানি ঢুকবে সেখানে কিউটিকল লাগবে না। তো মূল পানি ঢুকে কোন দিক দিয়ে? মূল দিয়ে। তো সেখানে কিউটিকলের এই মোটা আবরণ থাকবে না, সেখানে যত পাতলা করা যায় যেন পানিটা ঢুকতে পারে। আর যেখান দিয়ে পানি বের হয়ে যেতে পারে সেই জায়গাগুলোতে কিউটিকলের আবরণ থাকবে, সো দ্যাট পানিটা সহজে বের না হয়। ওকে, সো এটাই দেখো, কিউটিকল অনুপস্থিত, অধতক নাই, মানে প্রাচীরটাকে একদম পাতলা, যত পাতলা রাখা যায়। পরিচক্র এক সারি কোষ, এগুলো বলছে। আচ্ছা, ভাস্কুলার বান্ডেলটা অরীয় ধরনের। মেটাজাইলাম, ওর এখানে মেটাজাইলাম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলাম পরিধির দিকে, যে গঠনটাকে আমরা কি বলি, এই গঠনটাকে আমরা বলি এক্সার্ক। মেটাজাইলাম কেন্দ্রে, প্রোটোজাইলাম পরিধিতে, এটাকে আমরা বলি এক্সার্ক। আচ্ছা, ওর জাইলেম বা ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6 এর অধিক। একবীজপত্রীতে জাইলেম ফ্লোয়েমের বান্ডেলটা 6 এর বেশি থাকে, আর দ্বিবীজপত্রীতে কয়টা থাকে? 2 থেকে 4টা। দ্বিবীজপত্রীতে 2 থেকে 4টা, খেয়াল রাখবা। এগুলো আসে, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের আসবে। তো একটা চ্যাপ্টার থেকে যখন এখন পড়তে যাবা, দেখো তুমি পুরো চ্যাপ্টারটাকে, আমি 7 থেকে মনে হয় 8টা স্লাইড, একটা বড় চ্যাপ্টারকে তুমি 8টা স্লাইডের পড়া শেষ হয়ে যেতে পারে। এইটাই হচ্ছে ম্যারাথন বা রিভিশন পার্ট। আমি এখানে তোমার সব খুঁটিনাটি পড়াইতে বসি নাই, এখানে ভাইয়া এগুলো আসবে, এইভাবেই লিখবা, এইভাবেই অ্যান্সার করবা, দ্যাটস ইট, এগুলাই আসে। একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য, এটাও আসতে পারে, হ্যাঁ, এটাও একটা 3 স্টার, মাথায় রাখো 3 স্টার, এটা আসতে পারে। ওই যে উল্টা, এখানে কিউটিকল থাকবে, কাণ্ডে কিউটিকল থাকবে যেন পানি বের না হয় অতিরিক্ত। অধতক আছে, সব আছে। ভাস্কুলার বান্ডেলটা আবার ওর বিক্ষিপ্ত ভাবে ছড়ানো। ভাস্কুলার বান্ডেলটা কেমন? যেমন মূলের ক্ষেত্রে কি ছিল, গোল অরীয় আকারে ছিল, এইখানে কাণ্ডের বেলায় সে আবার কি বিক্ষিপ্ত, একটু ছড়ানো ছিটানো ভাস্কুলার বান্ডেলটা। এর মধ্যে মেটাজাইলামটা আবার কি থাকে, পরিধির দিকে, আর প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে কোনটা? ভিতরের দিকে প্রোটোজাইলাম, ওই যে যেটা ছোট গর্ত, এটাকে বলে এন্ডার্ক, মনে রাখো। এখন দেখো এন্ডার্ক মনে রাখবা, কাণ্ড এন্ডো, কাণ্ড এন্ডার্ক, এন্ডার্ক কাণ্ড, অন্ড, দেখছো এই ব্যাপারটা আছে। সো কখনো কনফিউজ হলে ভাই কাণ্ডে জানি কোনটা থেকে, এক্সার্ক না এন্ডার্ক, তাহলে মনে রাখবা কাণ্ড,
কাণ্ড, এন্ডো, তাহলে এন্ডার্ক কাণ্ড। হ্যাঁ, এটা দেখলে তাহলে শিওর হয়ে যাবে যে আরে ভাই এটা এন্ডার কি হবে। আচ্ছা, জাইলেমটা কেমন? ওয়াই বা ভি আকৃতির। ওকে, ওয়াই বা ভি আকৃতি, এগুলো আসে এমসিকিউতে আসতে পারে, রিটেনেও তোমাদের এইগুলো পয়েন্টগুলো লিখতে বলে যে বৈশিষ্ট্য লিখো একবীজপত্রী কাণ্ডের। ভাস্কুলার বান্ডেলটা কেমন? বদ্ধ সংযুক্ত। এটা আমরা পড়াইছি, আমি আগেও পড়াইছি ক্লাসের মধ্যে যে একা বদ্ধ লাগে। কি বলি? একা বদ্ধ লাগে। তাহলে এই যে একবীজপত্রীর যে কাণ্ড সেখানে বদ্ধ সমপার্শ্বীয় থাকে। কোন ধরনের ভাস্কুলার বান্ডেল? বদ্ধ সমপার্শ্বীয়। ওকে, তো এগুলা আসে, একটু ভালো করে দেখে যাবা, এগুলো অনেক পড়ানো হয় তোমাদের। আচ্ছা, এইখানে একবীজপত্রীর মূল ও কাণ্ডের একটা পার্থক্য। তো এই যে মাত্র যেগুলো পড়লা এগুলা থেকে তুমি পার্থক্য বানাইতে পারবা না? যেমন দেখো কিউটিকল, ওর এখানে আছে, এক মূলে কি কিউটিকল থাকে? নেই। অধতক মূলে থাকে না, অন্ততক থাকে, এগুলো থাকে। পরিচক্র থাকে। আচ্ছা ফাইন, ওর যেগুলো নাই সেগুলো ওর আছে, ওর যেগুলো আছে সেগুলো ওর নাই। যেমন দেখো একবীজপত্রী কাণ্ডে কিউটিকল থাকে, অধতক থাকে। আচ্ছা, এই অন্ততক পরিচক্র এগুলো কি আছে কাণ্ডে? না, এগুলো নাই, এগুলো নাই। বুঝছো? মূলে যেটা আছে সেটা ওইখানে নাই, কাণ্ডে নাই। ভাস্কুলার বান্ডেল আমরা জানি মূলের ক্ষেত্রে কি এক্সার্ক, কাণ্ডে এন্ডার্ক। জাইলেম কি কেমন থাকে? আমরা বলেছি যে কাণ্ডের বেলায় আমরা দেখেছি যে জাইলেমটা ওয়াই বা ভি আকৃতির। কি আকৃতির? কাণ্ডে ওয়াই বা ভি আকৃতির থাকে। ঠিক আছে, এরকম। আচ্ছা, তো যাই হোক, এইগুলা মোটামুটি এইভাবে লিখলে মানে এগুলা খুব কম আসে, তাও বলা যায় না এই কাণ্ডের মূলের পার্থক্য। কয়েকটা বোর্ডে 2 স্টার দিয়ে রাখো, হ্যাঁ, কোনো না কোনো বোর্ডে আসতেও পারে। তো এইখান থেকে আমাদের খুব কমন কয়েকটা জিনিস কি কি লাগবে, সেটা হচ্ছে ভাইয়া আমার এখান থেকে আমাদের সবচেয়ে যদি একদম ফিক্স আসতেই পারে এটা বললেন, সেটা হচ্ছে একবীজপত্রী মূলের গঠন, চিত্রটা, একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য, একবীজপত্রীর কাণ্ডের চিত্র, একবীজপত্রীর কাণ্ডের বৈশিষ্ট্য। ঠিক আছে, আর কি? আর ভাইয়া ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ওই যে সংযুক্ত, তারপরে অরীয়, কেন্দ্রিক, এগুলোর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য ইয়েটা আসে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদটা। এগুলো হচ্ছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আর কিছু দেখে না গেলেও এগুলো দেখে যাবা। এরপরে তো অন্যান্য ভাইয়া যেগুলো 2 স্টার বললাম ওগুলোও দেখে যেতে পারো, ওগুলো অন্য কোনো না কোনো বোর্ডে ঝামেলা করতে গেলে এগুলো আসবে। সো এবার আসো লবণ শোষণ মতবাদে। এখানে আমাদের কি বল? লবণ শোষণ মতবাদে সক্রিয় লবণ শোষণ, নিষ্ক্রিয় লবণ শোষণের মতবাদ আছে, তাই না? একটাতে শক্তি লাগে, একটাতে শক্তি লাগে না, একটাতে শক্তি লাগে, একটাতে শক্তি লাগে না। তো এখন এখানে তুমি এটা দেখো, সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণের এই পার্থক্যটা থেকে অনেক সময় দিতে পারে তোমাদেরকে 2 স্টার। হ্যাঁ, সক্রিয় লবণ পরিশোষণ, সক্রিয় লবণ পরিশোষণে আমার কি দেখো, বিপাকীয় শক্তি প্রয়োজন, শক্তি প্রয়োজন। আর নিষ্ক্রিয় শোষণে আমার প্রয়োজন পড়ে না, শক্তি দরকার নেই নিষ্ক্রিয় শোষণে। আচ্ছা, সক্রিয় শোষণে শ্বসন হার বৃদ্ধি পাবে, নিষ্ক্রিয় শোষণে শ্বসন হার বৃদ্ধি পাবে না। কারণ সক্রিয় শোষণে ভাই আমার এখানে অক্সিজেনের মাধ্যমে শ্বসন হয়ে শক্তি তৈরি হচ্ছে, নিষ্ক্রিয়তা আমার শক্তি লাগে না, তো এখানে শ্বসন বাড়বেও না, স্বাভাবিক। ওকে, বাহক, সক্রিয় শোষণে মনে রাখতে হবে বাহক আয়ন দরকার, ওখানে বাহক আয়নের দরকার হয় না। ঠিক আছে, বাহক আয়নের দরকার হয় না। ক্যাটায়ন ও অ্যানায়নের শোষণ একই সাথে সংঘটিত হয়, এখানে একই সাথে সংঘটিত হয় না। ক্যাটায়ন অ্যানায়নের একই সাথে সংঘটিত হবে না, আলাদা আলাদা। ওকে, এনজাইম, সক্রিয় শোষণে এনজাইমের মানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ এখানে সবকিছু কি একটা মেশিনের মতো, সক্রিয় শোষণের জিনিসটা একটা মেশিনের মতো, অর্গানাইজড সিস্টেম। তো এখানে এনজাইমের আমার দরকার পড়বে, বিভিন্ন কাজ হবে একটার পর একটা, একটার পর একটা এনজাইম লাগে। কিন্তু নিষ্ক্রিয় শোষণে এনজাইমের কোনো ভূমিকা নাই। নিষ্ক্রিয় শোষণটা কি? যখন সুযোগ পাবে হবে, এটা কোনো সিস্টেমেটিক না, অর্গানাইজড না। মানে সুযোগ পাইলাম, মানে এটা হচ্ছে ওই যে মানুষ কিছু থাকে না, যে ধরো অনেকেই মেডিকেলে পরীক্ষা দিতে যাবে, কেউ আছে প্রস্তুতি নিয়ে একদম অর্গানাইজড ওয়েতে প্রিপারেশন নিয়ে কোচিং করে এক্সাম দিয়ে পরীক্ষার হলে যাবে, প্রিপারেশন দিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে, ইনশাল্লাহ চান্সও পাবে। ধর আবার কিছু থাকবে
যাই এমনি দেই, কিছু পরে নাই টরে নাই কিছু নাই, মন চাইলো হুট করে একটু দিয়ে গেলাম, দিয়ে আসি। ওমা দেখলো পরীক্ষা সহজ আসছে, প্রশ্ন একদম সহজ, সে কোনো রকমের আন্দাজে কিছু দিছে, হয়ে গেছে, সে মেডিকেলে চান্স হয়ে গেছে। মানে তার আশানুরূপ না, তার এটা কোনো অর্গানাইজ সিস্টেম ছিল না, সে গেছে লাখ বাই চান্সে হয়ে গেছে। এটাও অনেকের হয়, বুঝছো, যে হয়তো সহজ প্রশ্ন আসছে, কিছু কিছু আন্দাজে লাগাইছে, এরকম লাখ বাই চান্সে হয়ে গেছে। তো নিষ্ক্রিয় শোষণগুলো হচ্ছে এইরকম, অর্গানাইজড না, সুযোগ পাবে হয়ে যাবে, সুযোগ পাবে হয়ে যাবে। বাট সক্রিয় শোষণগুলা অর্গানাইজড, এগুলা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে ঘটবে। ওকে, আচ্ছা, খোলা বন্ধের কৌশল, পত্ররন্ধ্র খোলা বন্ধের কৌশলটা অনেক আসে, অনেক আসে, অনেক বোর্ডেও দেয়, এটা আমি দেখছি। তো আমি বলবো তোমাদেরকে এই খোলা বন্ধের কৌশল, এটা 3 স্টার দিয়ে রাখি এখানে, অনেক আসে, ভালোই আসে, হ্যাঁ 3 স্টার। তো পত্ররন্ধ্র খুলে কখন? যখন আলো পড়ে। আলো পড়লে রক্ষী কোষগুলাতে কি হয়, রক্ষী কোষগুলার এরকম ওর ভিতরে পানি প্রবেশ করে, যেটাকে আমরা বলি অন্ত অভিস্রবণ। যখন পানি ঢুকে রক্ষী কোষগুলা কি হয়, এরকম একটা টান পড়ে, রক্ষী কোষগুলা এরকম টান পড়ে, টান পড়লে ওরা দেখো মাঝখান দিয়ে এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়, দেখছো ফাঁকা হয়ে গেছে, এইটাকে বলে পত্ররন্ধ্র। তো তখন পত্ররন্ধ্র খুলে যায়। আবার রক্ষী কোষে যখন পানিটা ব্যাক করে, পানিটা যখন রক্ষী কোষের দিকে চলে যায়, তখন কি হয়, এটাকে বলে, মানে রক্ষী কোষ থেকে বের হয়ে যায়, তখন এটাকে বলে বহি অভিস্রবণ। রক্ষী কোষ থেকে পানিটা বের হয়ে গেছে, তখন কি হবে, এই যে কোষগুলা শিথিল হয়ে যাবে, এই যে একদম এরকম শিথিল হয়ে গেছে, দেখছো, এই শিথিল হয়ে পত্ররন্ধ্রটা বন্ধ, পত্ররন্ধ্র বন্ধ। তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয় কখন? রাতের বেলা, যখন আলো থাকে না, তখন রক্ষী কোষ থেকে পানিটা বের হয়ে যায়, পানি বের হয়ে গেলে রক্ষী কোষটা শিথিল হয়ে যায়, তখন পত্ররন্ধ্র বন্ধ। আর দিনের বেলা কি হয়, রক্ষী কোষে পানি ঢুকে, পানি ঢুকলে রক্ষী কোষটা একটু ঢুলে পড়বে, একটু টান পড়বে রক্ষী কোষে, এরকম টান পড়লে মাঝখানে ছিদ্রটা খুলে যাবে। এই কথাটাই হচ্ছে মেইন বেসিক। এরকম আছে, এগুলো আমি তোমাদের আগেও পড়াইছি। সেই যে পত্ররন্ধ্র খোলার কৌশলটা এইভাবে লিখবা, বন্ধ হওয়া, অন্ধকারে বন্ধ হয়, তাই না? তখন কি হয়, এই যে আধুনিক মতবাদে দেখবা তোমাদের পটাশিয়ামের কথা বলা আছে, তোমাকে অনেক সময় বলবে এই পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার আধুনিক মতবাদটা কি। আধুনিক মতবাদ হচ্ছে ভাই পটাশিয়াম, পটাশিয়াম বের হইলে, পটাশিয়াম রক্ষী কোষ থেকে বের হলে রক্ষী মানে পত্ররন্ধ্র বন্ধ হয়। পত্ররন্ধ্রটা কেমন, এই যে রক্ষী কোষ, তাই না, এই রক্ষী কোষের মাঝের ছিদ্রটা পত্ররন্ধ্র, তাই তো। এখন তোমার পটাশিয়াম যখন রক্ষী কোষ থেকে পটাশিয়াম যখন বের হয়ে যাবে, হ্যাঁ, তখন এই পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আর রক্ষী কোষে যখন পটাশিয়াম ঢুকবে, তখন এটা কি হবে, বাড়বে, ঠিক আছে। এটা পত্ররন্ধ্রটা কি হবে তোমার হচ্ছে যে মানে খুলে যাবে। এই পটাশিয়াম ঢুকলে খুলবে, পটাশিয়াম বের হলে বন্ধ হয়ে যাবে। বাহ্যিক প্রভাবক মাঝে মাঝে দেয়, এটা খুব একটা আসে না, তাও একবার দেখে যাবা, হ্যাঁ 1 স্টার দিয়ে রাখি, মাঝে মাঝে দেয় আর কি বাহ্যিক প্রভাবক। এই যে আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতার সাথে মনে রাখবা প্রচ্ছেদনটা কি, ব্যস্তানুপাতিক, হ্যাঁ ব্যস্তানুপাতিক, আপেক্ষিক আর্দ্রতার সাথে ব্যস্তানুপাতিক। বাতাসের জলীয় বাষ্প বেশি থাকলে প্রচ্ছেদন কমে যায়, প্রচ্ছেদন কমে যায়। এটা বায়ু প্রবাহ, আবহমণ্ডলের চাপ, এই আবহমণ্ডলের চাপ এটার সাথেও ব্যস্তানুপাতিক, এটার সাথেও কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে। মানে চাপ যদি বাড়ে তাহলে প্রচ্ছেদন কমে। ওকে, আচ্ছা C3 চক্র ভাইয়া 3 স্টার, 3 স্টার না সরি 5 স্টার। C3 চক্র শিখেই যাবা। তোমার যদি মনে হয় C3 চক্র আমি পারি না, কি করব ভাইয়া, যাও হৃদয় ভাইয়া ক্লাস নিছি, হ্যাঁ উদ্ভিদ শারীরতত্ত্বের উপরে ভাইয়ার একটা 1.5 ঘন্টার মতো ক্লাস আছে, ওয়ান শট, ওখানে C3 চক্র পড়াইছে। সো এগুলো সব ক্লাস তো ডিটেইলস ক্লাস চ্যানেলে আছে, আমার আছে, বন্দি পাঠশালায় আছে, তুমি সবই পাবা। কিন্তু এইটা মাস দেখে যাবা, দেখে যাইতে হবে। এটা তো সহজ করে, এত কঠিন করে দেখার দরকার নেই, সহজ করে ভাইয়ার ক্লাস আছে, সো এগুলো দেখে যাবা। বাট আমি যেটা বুঝাচ্ছি, C3 চক্র মাস্ট, অনেক বোর্ডে আসবে C3 চক্র, ঠিক আছে। C3 চক্র মাস্ট দেখে যাবা ভাইয়া, মাস্ট দেখে যাবা, হ্যাঁ আর কিছু না করো, C3 চক্র দেখে যাবা। C4 খেয়াল করো, C4 আরেকটা ইম্পর্টেন্ট, অনেক সময় সিকিউতে কি দেয়, C4 দিবে, মানে তোমরা বলবে C4টা একে দেখাও,
একে দেখাবা এই মেসোফিল বান্ডেল শীত এভাবে যেভাবে আছে একে দেখাবা, সুন্দর করে বইয়ের মতো করেই আঁকবা, বইয়ের মতো করেই আঁকবা, সমস্যা নেই, ঠিক আছে? যতটুকু পারো বইয়ের কাছাকাছি মেইন যৌগগুলো আঁকবা, যে ভাই ফসফিনল পাইরুভিক অ্যাসিড, তারপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তারপরে এখান থেকে ম্যালিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, আবার এখানে আসছে, এইভাবে করে গেছে। এগুলো ডিটেইল আমি বুঝাইছি ক্লাসে। তো এগুলো হচ্ছে মেসোফিল বান্ডেল শীট দিয়ে C4 দেখাবা। এখন হয় C3 না হয় C4, যে কোনো একটা তোমাকে আসবে, হ্যাঁ, একটা তোমাকে আসতে পারে, গ নাম্বারে দিতে পারে। দেওয়ার পরে তোমাকে যেই প্রশ্নটা এরপরে করবে সেটা হচ্ছে ভাই C3 আর C4 এর পার্থক্য কি। এর পরের প্রশ্নটাই এরকম থাকবে, তার মানে এইটাও আমাদের জন্য 5 স্টার, ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। C3 C4 এর পার্থক্য এগুলা মাস্ট। এগুলা যদি কেউ এই চ্যাপ্টারে যদি ভাইয়া আপনি আমার কয়েকটা জিনিস দেখে যেতে বলেন, তাহলে আমি বলবো ভাই কিছু না পারো, যদি জীবনে পড়ো নাই, জীবনে এটা থেকে ভাবতেছো অ্যান্সার করবো কিনা, অ্যাটলিস্ট C3 C4 এদের পার্থক্যটা দেখে যাও, এই পার্থক্যটা দেখে যাও, কমন কয়েকটা জিনিস দেখে যাও, এগুলো 5 স্টার জিনিসগুলো দেখে যাও। আর যদি এখান থেকে ভালোই অ্যান্সার করতে চাও কনফিডেন্টলি, তাহলে ভাইয়া যে টপিকগুলো দিচ্ছে এগুলো দেখে যাবা। আমি মনে করি এর বাইরে তোমার আর কিছু লাগবে না, কমন এগুলাই আসবে। আচ্ছা, গ্লাইকোলাইসিস, শ্বসনের মধ্য থেকে তোমরা বইও গ্লাইকোলাইসিস পড়ছো, হ্যাঁ, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার যে গ্র্যাজুয়াল প্রক্রিয়া, তাই না? এই জিনিসটা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এটা ফুল এই জিনিসটা কিন্তু ভাইয়া পড়াইছে, হ্যাঁ, এই জিনিসটা ভাইয়া পড়াইছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, হ্যাঁ, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড। তো এগুলো ভাইয়া পড়ানো আছে, এগুলো বইয়ের মতো করে তুমি জাস্ট এগুলো লিখবা, মাঝে মাঝে আসে, এটা মাঝে মাঝেই আসে, হ্যাঁ, মাঝে মাঝে বিভিন্ন বোর্ডে আসে। সো এটার এটা গ্লাইকোলাইসিস। ক্রেবস চক্র খুবই কমই আসে, খুব কমই আসে, রেয়ারলি আসে, অনেক বোর্ডে একটু টাফও এটা, বাট গ্লাইকোলাইসিস খুবই কমনলি আসবে, গ বা এগুলোতে আসে, হ্যাঁ, ঘতেও মাঝে মাঝে দেয়। ওকে, গ্লাইকোলাইসিস পড়বা। শক্তির হিসেব, শ্বসনের শক্তির হিসেবটা, এটা মাঝে মাঝে দেয়, এটাও দেয়। তাহলে এখানে দেখো মনে রাখবা শ্বসনের শক্তির হিসেবে গ্লাইকোলাইসিস, খেয়াল করো ভাইয়া, গ্লাইকোলাইসিসে আমার কয় এটিপি তৈরি হয় মোট জানো? আমার মোট এটিপি তৈরি হয় 6 এটিপি গ্লাইকোলাইসিস। এরপর অ্যাসিটাইল কোয়ে এই ধাপটায় কত এটিপি তৈরি হয় জানো? এই ধাপটাতেও 6 এটিপি, হ্যাঁ, এই ধাপটা তো 6। ক্রেবস সাইকেলে আমার কত এটিপি? 24 এটিপি। তো এগুলো ভেঙে ভেঙে অনেক ব্যাখ্যা আছে, আমি পড়াইছি। এখন দেখো মেইন জিনিস, গ্লাইকোলাইসিসে 6 এটিপি, অ্যাসিটাইল কোয়ে 6, ক্রেবস সাইকেলে 24, তাহলে কত হয়? 36, এই 36 এটিপি, ঠিক আছে, 36 এটিপি। ওকে, আচ্ছা, এবারে দেখো আরেকটা অবাত শ্বসন। অবাত মানে কি? অবাত, অবাত শ্বসন কয় রকম? সবাত, অবাত। সবাত, সবাত, বাত কি? বাতাস, বাতাস সহ, সবাত, তাই না? বাতাস সহ, তার মানে অক্সিজেন লাগবে। অবাত, বাত মানে বাতাস, বাতাস লাগবে না মানে অক্সিজেন লাগবে না, অবাত। তাহলে অবাত শ্বসনে আমরা জানি যে এখানে এটিপি হয়, মানে এখানে ওই যে ক্রেবস চক্র এগুলো হয় না, অবাত শ্বসন হয় কাদের? ব্যাকটেরিয়া, এদের হয়, ইস্ট ব্যাকটেরিয়া, এদের অবাত শ্বসন হয়। এখানে অক্সিজেন লাগে না, এখানে হয় কি? এখানে তোমার গ্লুকোজ থেকে সরাসরি ইথানল তৈরি হতে পারে, ল্যাকটিক অ্যাসিড, এগুলো তৈরি হয়। কি হয়? অবাত শ্বসনে আমার গ্লুকোজ থেকে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। এখন এই অবাত শ্বসনেরও প্রয়োগ আছে বিভিন্ন জায়গায়, যেমন দেখো বেকারি শিল্পে ওই যে পাউরুটি ফুলাতে এটা ব্যবহৃত হয়, হ্যাঁ, পাউরুটি ফুলাতে মদ তৈরি করা হয়, যে বললাম না, ইথানল মানে অ্যালকোহল তৈরি করা যায়, তাই না? বিভিন্ন ফলের রস তৈরি করা যায়। দুগ্ধ শিল্পে লাগবে তোমার যে দুগ্ধ, দই তৈরি করতে, ভিটামিন তৈরি করতে, ভিটামিন B1 B2, ইস্ট, এগুলোতে তোমার হচ্ছে ভিটামিন তৈরি করে। ওষুধে লাগবে। চা তামাক, ওই যে ব্যাকটেরিয়া, অবাত শ্বসনের মাধ্যমে চা তামাক শিল্পে এটা দরকার। অ্যালকোহলে দরকার। অ্যালকোহলে কি করে? এই অবাত শ্বসনের মাধ্যমে কিন্তু অ্যালকোহল করা হয়। আরেকটা কমনলি আসে সালোক সংশ্লেষণ আর শ্বসনের পার্থক্য, এটা তোমাকে একটু দিতে পারে। যেমন অবাত শ্বসনটা আমি বলবো এটা 3 স্টার, দেখে যেতে পারো, হ্যাঁ, 3 স্টার একটা জিনিস কমনলি। সালোক ও শ্বসন মাঝে মাঝে আর কি দেয় গ নাম্বারে, মানে সরি ঘ নাম্বারে তোমাকে একটু দিতে পারে যে এই সালোক আর শ্বসন পার্থক্য কি। আচ্ছা ভাই, সালোক সংশ্লেষণের কমন জিনিস হচ্ছে সালোক সংশ্লেষণে আমার এখানে গ্লুকোজ তৈরি হবে,
এখানে গ্লুকোজ তৈরি হবে। আর শ্বসনে কি হবে? শ্বসনে আমার গ্লুকোজ থেকে এটিপি তৈরি হবে। শ্বসনে গ্লুকোজ থেকে এটিপি তৈরি হবে। আর গ্লুকোজ তৈরি হবে কিভাবে? সালোক সংশ্লেষণ। আচ্ছা, সালোক সংশ্লেষণের শক্তি তো জমা হয়, তৈরি হয়, জমা হয়, তাই না? ওর ভিতরে থাকে সঞ্চিত। এইখানে শ্বসনের শক্তি নির্গত হয়, ওই যে 36 এটিপি তৈরি হচ্ছে, তাই না? সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে ঘটবে। এটা সব কোষে, সব সজীব কোষে শ্বসন হয়। শ্বসন 24 ঘন্টা চলতে থাকে, এটা কোনো দিন নাই রাত নাই। কিন্তু সালোক সংশ্লেষণ আমরা জানি যে ওর দুইটা ধাপ আছে, দিনের বেলা একটা, রাতের বেলা একটা, এইভাবে হয়। আচ্ছা, তারপরে সালোক সংশ্লেষণ আমার কি দরকার? পানি আর কার্বন ডাই অক্সাইড দরকার। এরা মিলে, পানি কার্বন ডাই অক্সাইড মিলে আমার কি হয়? গ্লুকোজ হয়। শ্বসনে জটিল খাদ্যদ্রব্য, বিশেষ করে শর্করা থেকে আমার ফাইনালি গ্লুকোজ মানে এটিপি তৈরি হয়, তাই না? শর্করা থেকে এটিপি, এগুলো বলছে। তো এই যে দেখো ওর উৎপাদ কি? সালোক সংশ্লেষণ আমার উৎপাদ হচ্ছে শর্করা আর অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি মিলে কি তৈরি করে? গ্লুকোজ প্লাস অক্সিজেন তৈরি করে, এরা হচ্ছে উৎপাদ। আর শ্বসনে কি হয়? গ্লুকোজ প্লাস অক্সিজেন মিলে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এটিপি তৈরি করবে, প্লাস এটিপি তৈরি করবে, তাই না? এগুলা বলছে। ওকে, তো এটা হচ্ছে সালোক এবং শ্বসনের পার্থক্য। একটু দেখে রাখলে ভালো, মানে এগুলা থেকে অনেক প্রশ্ন মানে দিতে পারে তোমাদের। তো আমি মনে করি যে এটা তোমাদের জন্য লাগবে। ওকে, আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জীব প্রযুক্তি, তাই না? হ্যাঁ, জীব প্রযুক্তি। তো দেখো, জীব প্রযুক্তির আমি যেটুকু বলবো ভাইয়া এতটুকুই দেখে যাবা, এর বাইরে কিছু লাগবে না। কমনেস্ট যে জিনিসটা লাগবে, আসো, টিস্যু কালচারের ধাপ। আচ্ছা, টিস্যু কালচারের ধাপে কি বলছে? টিস্যু নির্বাচন, একটা এক্সপ্ল্যান্ট মানে যেই টিস্যুটাকে তুমি কালচার করবা, এটা আসবে ভাই, লিখে রাখো 5 স্টার। যা বলবো এখানে এটাই 5 স্টার, এখান থেকেই ঘুরে ফিরে আসবে, ম্যাক্সিমাম বোর্ডে এখান থেকেই আসবে। টিস্যু কালচারের ধাপ লিখে রাখো ভাই, টিস্যু কালচারের ধাপ আসতেছে। হ্যাঁ, টিস্যু কালচারের ধাপ এগুলাই দিবে। সো এই চ্যাপ্টার থেকে একটু যদি তুমি যদি একটু অ্যান্সার করতে চাও তাহলে এটা দেখো, ওকে, তোমাদেরকে নেট প্রবলেম করতেছে কোনো? ওকে, না ঠিক আছে। এখন আসো, তাহলে আমরা টিস্যু নির্বাচন করলাম, একটা এক্সপ্ল্যান্ট, যেই টিস্যুটাকে আমার কালচার করব। এরপরে আমি কালচার মিডিয়াম বানাবো। কালচার মিডিয়ামে আমি কি করলাম? এই যে বিভিন্ন এগার, খনিজ লবণ, ভিটামিন, ফাইটো হরমোন, এগুলো দিয়ে কালচার মিডিয়াম বানাইলাম, যেটার মধ্যে টিস্যুটাকে রাখবো। কালচার মিডিয়ামের পিএইচটা 5.8 এর মধ্যে রাখা হয়, 5.5 থেকে 5.8। আচ্ছা, এবার ওই আবাদ মাধ্যম যেটা কালচার মিডিয়াম, এইটাকে আমরা কি করব? জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করার জন্য আমরা একটা মেশিন অটোক্লেভ ব্যবহার করব। অটোক্লেভ মেশিনে 121 ডিগ্রি সেলসিয়াস, কত? 121 ডিগ্রি সেলসিয়াস এটা ব্যবহার করব। 15 পাউন্ড প্রেসার, 15 পাউন্ড চাপ, ঠিক আছে? এটা ব্যবহার করব। এরপরে জীবাণুমুক্ত করলাম। এবার ওই জীবাণুমুক্ত মাধ্যমে আমি কি দিব? টিস্যু দেব, টিস্যুটা রাখবো, এক্সপ্ল্যান্টটা আমি ওই পরিবেশে রাখবো। ওই পরিবেশে এক্সপ্ল্যান্টটা রাখলে আস্তে আস্তে এক্সপ্ল্যান্টটা কি হবে? তোমার হচ্ছে বড় হবে, ও গ্রো করবে, ও বিভাজন হবে, তাই না? ও বিভাজিত হবে। তো এটা বলছে মিডিয়ামে টিস্যু স্থাপন করব। টিস্যু স্থাপন করলাম। হ্যাঁ, টিস্যু স্থাপন করার পরে এখানে আমার তাপমাত্রা 17 থেকে 20 রাখতে হবে। এখানে আমার নির্দিষ্ট একটা আলো রাখতে হবে, রাইট? এগুলো আমাদের রাখতে হবে। আচ্ছা, ওই মাধ্যমে আস্তে আস্তে কি হবে? চারা তৈরি হবে। দেখো, ক্যালাস, প্রথমে ক্যালাস কি? একটা টিস্যু গুচ্ছ। টিস্যুটা থেকে একটা থেকে আমার অনেকগুলা বিভাজন হয়ে অনেকগুলা টিস্যু হলো, এটাকে বলে ক্যালাস। এই ক্যালাস থেকে আস্তে আস্তে কি তৈরি হবে? চারা তৈরি হবে। ক্যালাস থেকে কি তৈরি হবে ভাইয়া? চারা তৈরি হবে। ওকে, ফাইন। এরপরে অণু উদ্ভিদ সৃষ্টি, এটা থেকে আস্তে আস্তে চারা থেকে, হ্যাঁ, আমরা এটাকে কি করব? টবের মধ্যে নিয়ে আসবো। টব থেকে এরপরে আমরা মাঠে নিয়ে আসবো। আমি টিস্যু কালচারের মাধ্যমে আমাদের কি হইলো? আমরা অনেকগুলা চারা
কম সময়ে অনেকগুলো জীবাণুমুক্ত চারা তৈরি করতে পারবো, জীবাণুমুক্ত চারা তৈরি করতে পারবো। হ্যাঁ, সো ওকে, এই জিনিসটা তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভাইয়া এটা লিখবা, ধাপগুলা ক্লিয়ারলি লিখবা, এরপরে ভিতরে নিজের মতো লিখো, নিজের মতো মিনিংফুলি নিজের মতো বানায় লিখো। এগুলাই মুখস্থ করে লিখতে হবে এমন না, নিজের মতো বানায় লিখো, বাট হেডলাইন গুলা খেয়াল রাখবে, হেডলাইন গুলা। হ্যাঁ, হেডলাইন গুলা দিয়ে তুমি যদি লিখতে পারো এবং তারপরে তুমি যদি একটা ছবি, ওই যে দেখবা টিস্যু কালচারের একটা সুন্দর ছবি আছে, এই ছবিটা দিয়ে দিবা, শেষ ভাই, এখানে আর কিছু লাগবে না, একদম ইজি, টিস্যু কালচার একদম ইজি। ওকে, এবার দেখো টিস্যু কালচারের গুরুত্ব। হ্যাঁ, টিস্যু কালচারের গুরুত্ব ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড। টিস্যু কালচারের ধাপ যদি তোমার গ নাম্বারে আসে, ঘ নাম্বারে কি আসবে? টিস্যু কালচারের গুরুত্ব আসবে। তো টিস্যু কালচারের গুরুত্বটা কি দেখো তো, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা তৈরি করতে, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা তৈরি করে, হুবহু। আচ্ছা ফাইন। হ্যাঁ, তারপরে দেখো হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে, হ্যাপ্লয়েড উদ্ভিদ করতে গেলে তোমার পরাগধানী, পরাগরেণু এগুলোকে লাগবে। সো এইটা, এগুলোর কালচার করে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ করতে পারো। বিলুপ্ত প্রায়, এগুলা হেডলাইন গুলা পয়েন্ট করে লিখবা, এগুলা কিন্তু দিবে হুবহু, তোমাকে এগুলাই দিবে। হ্যাঁ, সো এটা কিন্তু ওইভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, রোগমুক্ত উদ্ভিদ তৈরিতে, হ্যাঁ রোগমুক্ত চারা তৈরি করবা। তাহলে ওই যে আমরা টিস্যু কালচারে কি করি, পরিবেশটাকে জীবাণুমুক্ত করে নেই না, যার জন্য আমাদের চারাগুলা রোগমুক্ত হবে। তো এই যে এগুলাই হচ্ছে গুরুত্ব। আরো দেখো প্রোটোপ্লাস্টের মিলনের মাধ্যমে আমরা সংকর উদ্ভিদ তৈরি করতে পারবো। হেডলাইন গুলা খেয়াল রাখবা, মেইনলি পড়ে যাবা যে সংকর উদ্ভিদ, একটা হাইব্রিড প্ল্যান্ট আমরা বানাইতে পারতেছি। আচ্ছা, ভ্রূণ উদ্ধার করতে পারবো, যে কোনো ভ্রূণ এগুলোকে উদ্ধারণ করব, ট্রান্সজেনিক উদ্ভিদ, কৃত্রিম বীজ তৈরি করতে পারবো, এগুলো। এখন আসো, ওটা গেল ওগুলার হেডলাইন দিয়ে লিখে লিখে তুমি ঘ নাম্বার ওই পয়েন্ট করে করে লিখবা। হ্যাঁ, এটার এখানে ভ্রূণ উদ্ধার, বিলুপ্ত উদ্ভিদকে সংরক্ষণ করি, অসংখ্য চারা তৈরি করতে পারি, জীবাণুমুক্ত চারা ঘর তৈরি করতে পারি, এইভাবে করে মানে লিখবা, 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখবা। তাহলে এই ঘয়ে তুমি ইনশাল্লাহ 4 বা 3 পাবা, মিনিমাম 3 হইলেও পাবা। বুঝছো? একটু সুন্দর করে এটা লিখতে হবে, পয়েন্ট করে করে, এমনি এমনি কোনো রকম লিখে গেলে হবে না। ওকে, ডিএনএ প্রযুক্তির ধাপ, ধাপে এইটাও তোমাদের আসবে, এইটা জীব প্রযুক্তি থেকে 4টা জিনিস পড়া লাগে। টিস্যু কালচারের ধাপ, টিস্যু কালচারের গুরুত্ব, ডিএনএ প্রযুক্তির ধাপ, ডিএনএ প্রযুক্তির গুরুত্ব, আর কিছু লাগবে না, 4টা জিনিস খালি পড়বা ভাই, 4টা। ওকে, সো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, আমি একটা কাঙ্ক্ষিত ডিএনএ কে বাছাই করব, ধরো এখানে একটা ডিএনএ কে আমি বাছাই করব, ক্লিক করলাম একটা ডিএনএ কে। আচ্ছা, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, একটি বাহক নির্বাচন, একটা কি করলাম, বাহক হিসেবে এখান থেকে একটা বাছাই করলাম, ধরো একটা বাহক নিলাম, আমি কি করলাম, এখানে আমি একটা বাহক বাছাই করব, একটা বাহক বাছাই করলাম। ওকে, নির্দিষ্ট স্থানে ডিএনএ অণুকে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন করব। এটা কি করব, একটা রেস্ট্রিকশন এনজাইম কাটবো, বাহকটাকে কাটবো। এগুলো তোমরা পড়েছো তো, বাহকটাকে আমরা ওই যে ব্যাকটেরিয়ার প্লাজমিডকে ব্যবহার করি, ওটাকে কাটবো। কাটার পরে সেই কাটার জায়গায় মানে ছেদনকৃত ডিএনএটাকে বাহকের সাথে ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা যুক্ত করব। আমার কাজ কি, যুক্ত করব। এবার এই কাঙ্ক্ষিত ডিএনএ সহ বাহক ডিএনএ এর অনুলিপনের জন্য একটা পোষক নির্বাচন, মানে একটা ব্যাকটেরিয়াকে বাছাই করব, এটা হচ্ছে পোষক। ওর ভিতরে কি করব, আমার এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি যুক্ত করব। কি যুক্ত করবো, রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে দেখো, এটা হচ্ছে বাহকের ডিএনএ, আর এইটাও ধরো তোমার সেই কাঙ্ক্ষিত ডিএনএ। ধরো তুমি কি তৈরি করবা, ইনসুলিন তৈরি করবা, ইনসুলিনের যে ডিএনএ ওই জিনের অংশটা এখানে, বুঝছো, মানে যেটা তৈরি করবো ওই কাঙ্ক্ষিত ডিএনএটা এটা, আর এটা হচ্ছে বাহক। আর এই পুরো জিনিসটাকে কাঙ্ক্ষিত ডিএনএ প্লাস বাহক ডিএনএ একত্রে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। কি বলা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ। এটা গেল। তাহলে তোমার এটাকে এবার আমি একটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকায় দিব। হ্যাঁ, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশ মূল্যায়ন, দেখবো এখান থেকেও বিভাজন হবে, হয়ে এখান থেকে আমি জিন কালেক্ট করবো। এখানে অনেকগুলা নতুন জিন তৈরি হবে না, তোমার কাঙ্ক্ষিত ডিএনএ অনেকগুলা পাওয়া যাবে।
এই ব্যাকটেরিয়া যখন বিভাজন হবে তখন অনেকগুলা ডিএনএ তৈরি হবে, তাহলে অনেকগুলা ডিএনএ তুমি পাচ্ছ। ঠিক আছে, এই জিনিসটা বলছেন। হ্যাঁ, এই এই যে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে কাঙ্ক্ষিত জিনকে অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা স্থানান্তর। এইবার ফাইনালি ধরো তুমি যেই জিনটা তৈরি করলা ওইটাকে কি করবা, তোমার কাঙ্ক্ষিত উদ্ভিদ বা কাঙ্ক্ষিত প্রাণী ওর ভিতরে দিয়ে দিবা। তোমার টার্গেট কি, আমি একটা জিন, এই জিনটাকে আমি এই উদ্ভিদের ভিতরে ঢুকাই দেব সো দ্যাট এই উদ্ভিদটা জীবাণুমুক্ত হয়, দিয়ে দিলা। তোমার মনে হলো এই প্রাণীটার মধ্যে এটা দেওয়া উচিত, তুমি প্রাণীর মধ্যে এটা দিয়ে দিবা। ঠিক আছে, স্থানান্তর করলা, এটাই। তাহলে আমার কাঙ্ক্ষিত ডিএনএটাকে আমি উদ্ভিদের মধ্যে বা প্রাণীর মধ্যে দিয়ে দিব, তাহলে ওই প্রাণীটা বা উদ্ভিদটা একটা নতুন প্রকরণ তৈরি হবে, ওর বৈশিষ্ট্যটা উন্নত হবে। যেমন আমরা অনেক রোগ প্রতিরোধী জাত তৈরি করি, উদ্ভিদের অনেক রোগ প্রতিরোধী মানে পোকা বিরোধী, রোগ প্রতিরোধী, যেগুলোতে পোকা আক্রমণ করবে না, রোগাক্রান্ত হবে না, এমন এমন কিছু জিনিস ব্যবহার করি। কিছু জিন থাকে যেগুলো ব্যবহার করলে একটা উদ্ভিদকে দিয়ে দেওয়া হইলে ওই উদ্ভিদ লবণ সহ্য করতে পারে, লবণ সহিষ্ণু হয়। কোন একটা উদ্ভিদে এটা দিলাম, এক ধরনের জিন দিলাম, ওই উদ্ভিদে আলো আলো জ্বলবে, আলো জ্বলবে। তারপরে ধরো এমন একটা উদ্ভিদে আরেকটা জিন দিলাম, ওই উদ্ভিদ কি হবে, খরা প্রতিরোধী হবে, খরাকে প্রতিরোধ করতে পারবে। এরকম বিশেষ গুণ দেওয়ার জন্য আমার এই প্রযুক্তি দরকার। তো দেখো ডিএনএ প্রযুক্তির গুরুত্ব চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে সব জায়গায় কিন্তু ডিএনএ প্রযুক্তির গুরুত্ব আছে। তো আমরা একটু যদি এগুলা ভেঙে শিখে ফেলি, সৃজনশীলে এটা আসবে। আচ্ছা, পিডিএফটা তোমরা এটার ক্যাপশনে পাবা, টার্গেট ডিএমসির আমাদের টার্গেট এ প্লাস কোর্সের যারা আছো ওয়েবসাইটে এনরোল করা, সেখানেও এটা পেয়ে যাবা। ঠিক আছে, সেখানেও এটা পাবা। ওকে, বাট ডিএমসি একাডেমি গ্রুপে জয়েন হও, এখানেও পেয়ে যাবা, সব জায়গায় পাবা। আচ্ছা দেখো, ইনসুলিন তৈরি করা, ইন্টারফেরন, হ্যাঁ ইন্টারফেরন ভাইরাস প্রতিরোধী ইন্টারফেরন তৈরি করা যায়। রক্তনালীর ব্লক চিকিৎসায় আমরা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এটা তৈরি করতে পারি। এরিথ্রোপোয়েটিন যেটা আরবিসি তৈরিতে সাহায্য করে, এটা তৈরি করতে পারি। জিন থেরাপি, এটা তৈরি জিন থেরাপিতে ব্যবহৃত হয়। আচ্ছা, কৃষি ক্ষেত্রে দেখো, অধিক ফলনশীল শস্য, এই হেডলাইনগুলা, পুষ্টিগুণ বাড়াইতে আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, যেমন গোল্ডেন রাইস, এগুলাতে আগাছা নাশক, আগাছা যেন না হয়, মানে এই যে ছোট ছোট গাছপালা এগুলা যেন না হয় সেটার জন্য। রোগ প্রতিরোধী জাত, মানে ব্যাকটেরিয়া ছত্রাকেরা যেন আক্রমণ না করতে পারে। দ্যুতিময়, ওই যে লাইট জ্বলবে, জোনাকি পোকার আলো যেমন জ্বলে, এরকম তামাক গাছের ওইখানেও এই লুসিফারেজ এনজাইমটা, ওই জিনটা দিয়ে দেওয়া হইলে তামাক গাছেও আলো জ্বলে। গুণগত মান উন্নয়নে যেমন বলা হয়, এই যে ক্লোভার ঘাস, অস্ট্রেলিয়ার ভেড়াগুলা ক্লোভার ঘাস খায়, এই ক্লোভার ঘাসে সালফার কম তৈরি হয়, সালফার কম তৈরি হয়। তো এজন্য সূর্যমুখী থেকে একটা সালফারের অ্যামিনো অ্যাসিড, মানে ওই জিনটা, সালফার তৈরি করার জিন কি করা হলো, সূর্যমুখী থেকে ক্লোভার ঘাসের ভিতরে দেওয়া হলো। ক্লোভার ঘাস তাহলে উন্নত হয়ে গেল। ওই ক্লোভার ঘাস যখন ভেড়া খায়, ভেড়া যখন ওই ক্লোভার ঘাসটা খাবে, তখন ভেড়ার যে সুতা, হ্যাঁ যেটা তৈরি হবে, ভেড়ার গায়ের লোম, সেটা উন্নত মানের হবে। সেটা কি হবে, উন্নত মানের সুতা তৈরি হবে। এই জিনিসগুলো তাহলে গুণগত মান। বীজহীন ফল, বীজ থাকবে না এমন একটা ফল, তো এমন ভাবে ফল তৈরি করবে বীজই হবে না। এগুলো জাপান টাপান চায়না এরা কিন্তু এগুলো তৈরি করে ফেলছে যে বীজ হবে না এমন ফল। এগুলোর ক্ষেত্রে আমরা করে ফেলি। তুমি দেখো, এই যে পয়েন্ট করে আমি যা লিখতেছি, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, এগুলো পয়েন্ট করে দিতে হবে। সো মিনিমাম এইসব ক্ষেত্রে 7-8টা পয়েন্ট যখন তুমি দিয়ে একটু নীল কালি দিয়ে দিবা, এরপরে একটু একটু করে লিখবা, হ্যাঁ এটা এখানে এই যে রোগ প্রতিরোধী জাত, হ্যাঁ ব্যাকটেরিয়া থেকে, ছত্রাক থেকে, গুণগত মান, এই যে বললাম ক্লোভার ঘাসের ব্যাপারটা, বীজহীন ফল, একটু 2 লাইন লিখবা যে জাপানে বীজহীন তরমুজ, আঙ্গুর এগুলো তৈরি হচ্ছে। এই পয়েন্টগুলো একটু লিখে দিবা। এভাবে যখন নিজের মতো করে লিখে পয়েন্টগুলো দিবা, ম্যাডাম বা স্যার যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে তুমি জানো। তুমি যদি রচনার মতো কোন রকম লিখো, তিনি বুঝবে যে তুমি মনে হয় উল্টাপাল্টা কি না কি লিখছো। এই জন্য এই পয়েন্টগুলো দিতে হবে। এই যে পয়েন্টগুলো সুন্দর করে এই পয়েন্ট দিবা, যে কিসে কিসে, কৃষি ক্ষেত্রে কি, চিকিৎসা ক্ষেত্রে এইভাবে এগুলো লিখবা, ফুল নাম্বার পাবা। ঠিক আছে ভাই? তো আমার কথা হচ্ছে
ভাইয়া এই যে শুরু থেকে এখান পর্যন্ত আমার প্রায় 100টার মতো স্লাইড, এই 100টা স্লাইড, বেশি কিছু নাই, 100টা স্লাইড তুমি খালি দেখে যাও, চোখ বুলায় যাও, দেখবা তোমার এখান থেকে 90 থেকে 95% কমন আসবে বিভিন্ন বোর্ডে। হ্যাঁ, সিকিউ যতই যেমনই প্রশ্ন আসুক না কেন, আমি এইটা খালি বিশ্বাস রাখো। ওকে, সো এতটুকুই। ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ আমি জানাবো তোমাদেরকে, এটা হবে ইউটিউবে পেয়ে যাবা এটা, ঠিক আছে, ক্লাসটা পাবা। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা পিডিএফ পাবা, ডিএমসি একাডেমি গ্রুপে সবাই যুক্ত হয়ে থাকো, সেখানে পাবা। টার্গেট এ প্লাসে যারা এনরোল আছে সেখানেও ওয়েবসাইটে পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে পরে।